কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং আমাদের জন্য প্রতীক্ষা করছিলে। অ্যান্ড আমরা চলে আসলাম, আমি এবং উজ্জ্বল চলে আসলাম দুজনে। এটা কোনো পডকাস্ট না, আমরা আজকে কোয়েশ্চেন সলভ করব ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 2019-20 যে বি ইউনিটের যে কোশ্চেনটা ছিল জিকের সাধারণ জ্ঞানের, আমরা সেই প্রশ্নটা আজকে সলভ করব এবং সলভ করব ব্যাখ্যা সহ। আমরা যেই প্রশ্ন ব্যাংকটির সাহায্য নিয়েছি সেটা হচ্ছে অরবিট প্রশ্ন ব্যাংক। তো সেটা সাহায্য নিয়েছি এবং হচ্ছে আমরা চেষ্টা করব তোমাদের বাড়তি কোনো কথা বলতে, সেই প্রশ্নগুলো কিভাবে হয়েছিল, কোন কোন জায়গা থেকে হয়েছিল এবং তোমাদের কোন কোন উৎসগুলোকে গুরুত্ব দিতে হবে, কারণ তোমাদের পরীক্ষার আর রয়েছে মাত্র 1 মাস। এই 1 মাসে জিকেটাকে কিভাবে গুছিয়ে আনবে এবং আমরা প্রশ্ন নিব তোমাদের কাছ থেকে যে তোমাদের সমস্যাগুলো জিকে পড়তে গিয়ে কি কি হয়। আমরা তো লাইভটিতে যাওয়ার আগে, আমরা প্রশ্ন সলভে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলবো যে সবাই লাইভটি শেয়ার করো, যারা যারা জয়েন করেছো প্রত্যেকে লাইভটি শেয়ার করো তোমাদের প্রোফাইলে, বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে, এবং বন্ধুদেরকে এখনই মেনশন দাও আমাদের এইখানে, যাতে করে আমরা সবাই মিলে আসলে এই চমৎকার সেশনটি আমরা করতে পারি। ইতোমধ্যে তোমরা জানো যে গতকাল গতকাল বাংলা এবং ইংরেজির যে প্রশ্নের সমাধান সেটা করা হয়ে গিয়েছে, আজকে হবে জিকের। ওকে, সো সবাই শেয়ার করো, আমি একটু শেয়ার করছি, আমাকে একটু সময় দাও। সবাই শেয়ার করো, কয়জন জয়েন করছে? ওকে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এডুকেশন দিছো? নেই? আচ্ছা এডুকেশন গ্রুপে নাই না, আমি দিয়ে দিতেছি শেয়ার টু গ্রুপ এডুকেশন করে। আচ্ছা পেজে তো দেওয়া লাগবে ভাই, প্রোভাইড টু পেজ দিয়ে দেন তো। আচ্ছা এডুকেশন দিছো, আর কোন কোন জায়গায় আছে? আচ্ছা আমরা একটু কমেন্টগুলো পড়ি। জাহিদ হাসান জিসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম মিতু এবং রায়হান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা যারা জয়েন করেছো, আমাকে দেখতে পাচ্ছি এখানে 21 জন দেখছো, আমি 21 জনকেই বলবো যে প্রত্যেকে প্রত্যেকে লাইভটি শেয়ার করো। আমি যদি লাইভের শেষে যদি দেখি যে তোমাদের শেয়ারের সংখ্যা কম এবং তোমরা শেয়ার করোনি, তাহলে কিন্তু খবর আছে, হ্যাঁ। তো প্রত্যেকে লাইভটি শেয়ার করো এবং বন্ধুদেরকে, সকল বন্ধুদেরকে মেনশন দাও, যাতে আমরা সবাই মিলে এই ক্লাসটি করতে পারি। তো আমরা আমাদের উপস্থিতির সংখ্যা বাড়ুক, তাহলে আমরা ক্লাস করে আসলে সবাই মিলে শিখতে পারবো, কারণ কোয়েশ্চেন তো আমরা 1 থেকে শুরু করে তোমাদের জিকের যতগুলো কোয়েশ্চেন হয়েছে, পাশাপাশি হচ্ছে যে তোমরা আরও যে দিক নির্দেশমূলক কথাগুলো বলবো সেটা সবাই শুনুক, আমরা এটাই চাই। এই জন্য অনেকে হয়তো মিস করছে, কারণ এই পেজের সাথে অনেকেই যুক্ত না। তো সবাইকে যুক্ত করো। নিতু সাহা লিখেছে কেমন আছেন ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। নাফিসা অনেককে মেনশন দিয়েছে, নাফিসা থ্যাংক ইউ। এই যে সবাই মেনশন দেওয়া শুরু করেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি নাফিসা। ওকে, সবাই মেনশন দাও, সবাই একটু ঝটাপট। আর 1 মিনিট সময় তোমাদের হাতে দিলাম, এই 1 মিনিট সময়ের মধ্যে প্রত্যেকে লাইভটা শেয়ার করে ডান লিখে আমাকে জানাও যে ভাইয়া শেয়ার ডান, এবং বন্ধুদের মেনশন দিছি, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, হ্যাঁ। উপস্থিতি সংখ্যা বাড়ুক। এই যে আবিদার সুলতানা মেনশন দিয়েছে, সাদিয়া মুহু লিখেছে কেমন আছেন, ভালো আছি। আমি সবসময় ভালোই থাকি, হাসি খুশি থাকি, থাকার চেষ্টা করি আসলে, হ্যাঁ। আচ্ছা, তারপর নিতু শাহ মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ নিতু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই মেনশন দাও। আচ্ছা আমরা তাহলে একটু চলে যাই, মুন্নিকে মেনশন দিয়েছে, হ্যাঁ ওকে, সবাই আসুক। মুন্নি হয়তো অসুস্থ, জ্বর আসছে, সবাই একটু লাইভে আসুক। ভাই কেমন আছেন? ভালো আছি। রিদওয়ানুল, রিদওয়ান, রিদওয়ান আল হাদি, ভাই একটু শেয়ার করো ভাইয়া, হ্যাঁ। সবাই লাইভটা শেয়ার করো, কারণ আজকের লাইভে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের আগের সেশনে যে ভাইয়েরা ছিল, তারা আসলে জিকে প্রশ্নটা কিভাবে কি ছিল সেই প্রশ্নটা, অনেকে তোমরা একটা ভুল করো যে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির প্রথমেই যে কাজটা করা দরকার, যে প্রশ্ন ব্যাংকটা সলভ করা, বুঝে বুঝে সলভ করা, তো তোমরা সেটা করো না। যারা করনি তাদের জন্য উপকার যেমন হবে, যারা করেছো তাদের জন্য আজকে হয়তো নতুন কোনো কথা থাকতেই পারে। তো আমরা সেই নতুন কথাও শুনবো, এবং যেটা মেইন কথা, তোমাদের সমস্যাগুলো আমরা শুনবো জিকি নিয়ে, স্পেশালি আজকে জিকি নিয়ে শুনবো, কি বলো? জিকি নিয়ে তো সমস্যা আছে, সো জিকি নিয়ে আমরা আজকে শুনবো কি কি সমস্যা রয়েছে। সো আমরা অনেকেই জয়েন করেছে, আমরা চাইলে আমাদের ক্লাসটি শুরু করতে পারি। একটু কমেন্ট পড়ে তারপর শুরু করছি। ভাইয়া কেমন আছেন? সৈকত আমার বন্ধু, ভালো আছি, আশা করি তুইও ভালো আছিস। ভাইয়া কি আজ কেমন, কেন লাগতেছে, কেন কেমন লাগতেছে আজকে? ভালোই চনমনে লাগতেছে, সবাই ঠিকঠাক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রুনা, ওকে মেনশন দাও। তৌসি অনেককে মেনশন দিয়েছে, তৌসি অনেককে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ তৌসি।
যারা যারা মেনশন দিচ্ছ, না বেশি আলো আসছে, আমাকে মনে হয় বেশি। আচ্ছা দেখি একটু কি পরিবর্তন হয়। আচ্ছা সবাই শেয়ার করে ডান লিখে জানাও তো, শেয়ার যারা করেছো জাস্ট ডান লিখো যে ভাই শেয়ার ডান, তাহলে আমি বুঝবো যে শেয়ার করেছো। শেয়ার করে ডান লিখে একটু জানাও। ওকে ডান লিখে জানাও, আমি মেন ক্লাসে ফিরে যাচ্ছি। আর তোমরা একটু শেয়ার করতে থাকো, চলে যাও প্রশ্নের মধ্যে। আচ্ছা আমরা চলে এসেছি তাই না? আচ্ছা, এমএসটি হুমায়রা জান্নাত, ভালো আছি। নতুন জয়েন করেছো ডান লিখে জানাও। মুন্নি সুলতান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুন্নি। একটু শেয়ার করো, যারা যা জয়েন করছে একটু শেয়ার করে দাও। হ্যাঁ ভাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। ওকে শেয়ার ডান, থ্যাংক ইউ মুন্নি। শেয়ার ডান লিখেছে রুদ্র, থ্যাংক ইউ রুদ্র। তৌশি, থ্যাংক ইউ তৌশি। আচ্ছা তো সবাই একটু মনোযোগ দাও আমার উপরে। তো আজকে আমরা পয়েন্টারটা নাই, পয়েন্টার কি দেওয়া যাবে? আচ্ছা ওয়ার্ডে, আচ্ছা প্রবলেম নাই। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, এখানে বোধহয় কম আসছে লাইভে। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা আমি একটু শুরু করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও এবং তোমরা চাইলে একটু খাতা কলম নিতেও পারো, কারণ এক্সট্রা কোনো কথা হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এবং প্রশ্ন আমরা যখন এগুলো সলভ করা শেষ হবে তখন তোমাদের আমরা প্রশ্ন নিব। হ্যাঁ তো আজকে যেটা বিষয় আমাদের টাইটেলে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 2019-20 সেশনের জিকের যে প্রশ্নটা এসেছিল সেটা কেমন ছিল এবং তোমাদের আসলে কেমন হতে পারে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম প্রশ্ন ছিল এই দেখো, দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্নটা ছিল, এই কার্সরের ইয়াকে আসবে না, মেবি না, রাইট? কার্সর যাবে, কার্সর দেখা গেলে তো ভালো হয়, দেখো তো। আচ্ছা একটু আমি শিওর হয়ে নিচ্ছি, কার্সর তো নড়াচড়া করতেছে না। হ্যাঁ চলতেছে। আচ্ছা তো এই দেখো, বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচের যেগুলো রয়েছে, আমি আজকে যে প্রশ্নগুলো সলভ করব পাশাপাশি হচ্ছে তোমরা, আচ্ছা প্রশ্নটা নিয়ে একটু বলে লই, টেক্সট জুম, ওকে ঠিক আছে। তো আমি আজকে যেই প্রশ্নটা নিয়ে সমাধান করব ওই একই প্রশ্নের কোন কোন উৎস থেকে এসেছে, কোন উৎসটা জোর দেওয়া দরকার এবং তোমাদের কোন কোন প্রশ্ন আসতে পারে। দেখো বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে, এক ছিল হচ্ছে ধান পান শাপলা, ধান পাট শাপলা, ধান পান পাট, পান পাট পান শাপলা, মানে এই যা আছে সবগুলো মিলাই তোমার প্যাচ লাগাই দিছে। তার মানে বুঝতেই পারছো, তোমার যদি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে একই অপশানের মধ্যে, সবগুলো অপশানের মধ্যে কমন যে টপিক সেগুলো থাকতে পারে, তো তার মানে তোমাকে একটা প্যাচে ফেলানোর চেষ্টা করতে পারে। তো তোমার যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে তুমি পারবে না। তো এই প্রশ্নটা এসেছে বাংলাদেশ পরিচিতি অংশ থেকে। বাংলাদেশ পরিচিতি অংশের মধ্যে কি কি রয়েছে? বাংলাদেশ পরিচিতি অংশের মধ্যে রয়েছে বাংলাদেশের তোমার পতাকা, তারপর বাংলাদেশের প্রতীক, জাতীয় সঙ্গীত কি, তোমার রয়েছে মুদ্রা কি, তারপর রয়েছে জাতীয় যা যা রয়েছে সবগুলোই রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু এখানে, তো বাংলাদেশ অংশ পড়তে গেলে তোমাদের প্রথমেই কিন্তু এই টপিকটা আসে। তো এই টপিকটা যারা হুবহু মুখস্থ করতে পারবা তারা কিন্তু এই প্রশ্নটা আসলে তারা ভুল করে নাই, যে বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে। তো আমরা একটু প্রতীকটা একটু দেখতে চাই, তারপর আমরা একটু ব্যাখ্যায় চলে যাব। তো একটু প্রতীকটা দিকে খেয়াল করো, এই হচ্ছে যে বাংলাদেশের জাতীয় প্রতীক। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখিয়ে দিয়েছি। তো এই দেখো যে এইখানে তোমাদের মাঝখানে শাপলা রয়েছে, পানি ঢেউ ঢেউ রয়েছে, ধানের ছড়া রয়েছে, স্টার রয়েছে, এইটা হচ্ছে বাংলাদেশ জাতীয় প্রতীক। তো তুমি যদি একদম এই ছবিটা দেখো এবং মাথার মধ্যে একটা স্কেচ এঁকে ফেলো এই টপিকগুলোতে, তাহলে কিন্তু তোমার উপকার হবে। তো এইটা কেন গুরুত্বপূর্ণ, তুমি যেই সাধারণ জ্ঞান বইটা কিনবা বা ফলো করছো সেটাতে যদি ছবি থাকে তাহলে তো ভালো, যদি ছবি না থাকে তাহলে তুমি চেষ্টা করবা যে গুগল থেকে সেই ছবিটা একটু মাথার মধ্যে স্কেচ এঁকে নিতে। কারণ সাইকোলজিতে এটা বিশ্বাস করা হয়, যখন তুমি একটা বিষয় ভিজুয়ালাইজ করছো তোমার মাথার মধ্যে কি সেটা কিন্তু আরো বেশি গেঁথে যায়। তো এটা ছিল জাতীয় প্রতীক। তো জাতীয় প্রতীকে ছিল এই যে কি, ধান ছিল, পাট ছিল, শাপলা ছিল। ঠিক আছে, ধান পাট শাপলা, ঠিক আছে, মাঝখানে ধান ছিল, পান কিন্তু ছিল না, তার মানে এটা হবে না। পান ছিল না, হবে না, পান ছিল না, হবে না, তিন পান কাটা গেল, ধান পাট শাপলা জিতে গেল, তার মানে উত্তরটা ছিল খ। হ্যাঁ সো একটু ব্যাখ্যার দিকে যদি আমরা দেখি, তো এখানে হয় যে সংবিধান অনুচ্ছেদ 4 অনুযায়ী প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত। আমরা দেখেছি দুই দিকে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা ছিল, তার শীর্ষদেশে পাটগাছের 3টি পরস্পর যুক্ত পত্র এবং তার উভয় পাশে 2টি করে তারকা। আমাদের অপশানে কোনো জায়গায় তারকা নাই, তার মানে তারকা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তো তো এইটাই হচ্ছে মেইন। তো ছবিটা জানা থাকলে বাংলাদেশ পরিচিতির অংশটা পড়ে ফেললে তোমাদের কিন্তু এই প্রশ্নটা পারার কথা ছিল। 1971 সালে
স্বাধীনতার অব্যবহিত মানে হচ্ছে খুব কাছাকাছি পরেই বাংলাদেশ এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল, যা বাংলাদেশের জাতীয় প্রতীক। শাপলা ফুলটিকে বেষ্টন করেই আছে ধানের দুটি শীষ, চূড়ায় পাট গাছের পরস্পর যুক্ত 3টি পাতা এবং পাতার উভয় পার্শ্বে 2টি করে মোট 4টি তারকা। 4টি তারকা হচ্ছে 4 নেতা, এবং 4টি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ অর্থনীতি 3টি উপাদানের উপর স্থাপিত জলপ্রস্ফুটিত। এখানে একটা কথা বলা প্রয়োজন, যারা ডি ইউনিটের আছো তাদের জন্য বলবো, তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশের জাতীয় প্রতীকের যে প্রতীকগুলো সেগুলো ব্যাখ্যা করো কি কি কারণে। তো এই যে শেষের অংশটা আছে এটা কিন্তু তোমাদের ভালো করে পড়া উচিত। হ্যাঁ, সো এইটা ছিল। তো তোমাদেরকে ধরতে হবে যে প্রশ্নটা কোন সোর্স থেকে এসেছে, এটা হচ্ছে বাংলাদেশ পরিচিত অংশ থেকে। তো তোমাদের বাংলাদেশ পরিচিত অংশটা অবশ্যই পড়া উচিত। তো আমরা নেক্সট যে প্রশ্ন সেটার দিকে যাই। আর সেটা হচ্ছে যে জলবায়ুর উপাদান নয় কোনটি? জলবায়ুর উপাদান কোনটি নয়? হ্যাঁ, আচ্ছা, এখানে একটু দেওয়া হয়েছে, তারকাগুলো ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা, জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। এটা একটু দেখবা। হ্যাঁ, যদিও প্রশ্ন তো সেরকম রিপিট হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর কিন্তু সেই যে সোর্স থেকে এসেছে, যে বড় একটা টপিক থেকে এসেছে, সেই সোর্স থেকে কিন্তু রিপিট হতেই পারে। কি বলো উজ্জ্বল? বিভিন্ন ইউনিটে। হ্যাঁ, এসেছে। সুতরাং আমরা এটা কিন্তু বেশ করে মনোযোগ দিব। তো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল জলবায়ুর উপাদান নয় কোনটি, এটা ছিল ভূগোল থেকে এসেছে। ভূগোল না হলে সাধারণ জ্ঞানী বলবো, কারণ এটা খুব সহজ একটা। যেমন জলবায়ুর মধ্যে আমরা জানি আবহাওয়া, জলবায়ুর মধ্যে আমাদের থাকে কি কি থাকে, আমাদের এই যে শূন্য রয়েছে সেখানে মেঘ থাকে, বায়ু থাকে, আর্দ্রতা থাকে। এই যে একটা জায়গা, এটার মধ্যে যে একটা মিথস্ক্রিয়া, এইটাই কিন্তু জলবায়ু। তো জলবায়ু নির্ধারণ, জলবায়ু হচ্ছে, দেখো একটা ব্যাপার হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে যে জলবায়ুর উপাদানগুলো কী কী। তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু, মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুচাপ, এগুলো কিন্তু একটা জলবায়ুকে তোমার নির্ধারণ করে যে ওইখানে কি বেশি শীত হবে, কোন কোন মৌসুম হবে, কোন মৌসুমটা কতদিন থাকবে। তো এইগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে এই যে উপাদানগুলো, এগুলো তো এগুলো দিয়ে হচ্ছে জলবায়ুর উপাদান। আমরা জানি যে আবহাওয়া হচ্ছে কোনো একটি স্থানের কয়েকদিনের তোমার গড় অবস্থা, এই যে তাপমাত্রা, চাপ, বায়ু, এইগুলো থেকে। আর এই যে অনেক দিনের আবহাওয়ার যে একটা গড় অবস্থা সেটাকে জলবায়ু। ছোট ছোট এই যে এইগুলো করে হয় তোমার হচ্ছে কি আবহাওয়া, আবার অনেকগুলো আবহাওয়ার একসাথে একটা সমষ্টি হয় কি জলবায়ু। অনেক ধরা হয় যে 35 বছর। তো তোমরা যারা জানো এই টপিকটা, এটা ভূগোল থেকে এসেছে, তো তোমরা এরকম সাধারণ জ্ঞান কিন্তু জানতে হবে। যেমন কোনো স্থানের, এটা এখানে দেওয়া হয়েছে, কোনো স্থানের একটা দিনের বিভিন্ন সময়ের আবহাওয়ার অবস্থা লক্ষ্য করে দৈনিক গড় অবস্থা নির্ণয় করা হয়। এইভাবে মাসের বিভিন্ন দিনের আবহাওয়া গড় অবস্থা থেকে মাসিক গড় অবস্থা নিরূপণ করা হয়। সাধারণ কোনো জায়গায় 35 বছরের, এটা একটু খেয়াল রাখবা, 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে সে জায়গায় জলবায়ু বলা হয়। কোনো স্থানের দীর্ঘ সময়ের দৈনন্দিন আবহাওয়ার সাধারণ গড় অবস্থা জলবায়ুর উপাদানসমূহ। এখানে একটা কথা বলা প্রয়োজন, তোমরা এটা জানার পাশাপাশি বাংলাদেশের কি আবহাওয়া রয়েছে, কি কি মৌসুম রয়েছে সেগুলো কিন্তু জানবা। এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কোন কোন কালে কোন ঋতুর বৈচিত্র্যগুলো কী কী, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশ পরিচিতি থেকে প্রশ্ন আসে, তারপর প্রশ্ন আসে যে আবহাওয়া যে ব্যাপারগুলো, এইগুলো থেকে আসে। তো 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি, এসডিজি এর পূর্ণরূপ কী। তার মানে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষায় একটা পূর্ণরূপ আসে, এইটা আমি একটু বেশি জোর দিব। তোমাদের জলবায়ু থেকে না আসলেও, তোমাদের বাংলাদেশ পরিচিতি থেকে না আসলেও, প্রতি বছর কিন্তু একটা অ্যাক্রোনিম, মানে এই যে তোমার এক কথায় যেগুলো থাকে, মানে ছোট ছোট ফর্ম থেকে বড় বড় ফর্ম অ্যাক্রোনিম বলে আমরা যেটাকে বলি, এগুলো কিন্তু একটা আসতেই পারে। তো তোমাদের বইয়ে যারা এগুলো পড়ো, এসডিজি, তারপর অন্যান্য যে এমবিবিএস, বিবিএ, এগুলা, তারপর এগুলো থেকে আসে। এসডিজি মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এইটা আরেকটা বলা প্রয়োজন, এমডিজি সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস পূরণ হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে তোমার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, মানে তোমার সহস্রাব্দ লক্ষ্যমাত্রা। এটা হচ্ছে তোমার কি একটু দেখি, তারপর আমি একটু বলবো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি বা টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাও নিশ্চিত হয় এবং আবার প্রকৃতি ও বাস্তুতন্ত্র ইকোসিস্টেমও বাজে প্রভাব পড়ে না। ভিন্নভাবে বললে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। হ্যাঁ, তো এইখানে দেওয়া হয়েছে কোনটাতে 17টা গোল, ঠিক আছে, কোনটা 7টা গোল। তো এই যে কিছু লক্ষ্য, যেমন তোমার দারিদ্র্য দূরীকরণ করতে হবে, তারপর তোমার দারিদ্র্য দূর করতে হবে,
তারপর হচ্ছে তোমার কি বলে তোমার একটা উন্নয়ন করতে হবে, তারপর এই পোলিও সমস্যা, বিভিন্ন সমস্যা দূর করতে হবে, তারপর বাল্যবিবাহ রোধ করতে হবে, এরকম যে কিছু গোল দিছে সাস্টেনেবল, এইগুলোকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তার মানে বোঝা যাচ্ছে যে এমডিজি, এসডিজি বা এইরকম যে অ্যাক্রোনিমগুলো রয়েছে, এই সবগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবা, কোনটাতে যাতে তোমাদের ভুল না হয়। হ্যাঁ, আর একটা কথা দেখো খুব মজার, সেটা হচ্ছে যে এখানে ডেভেলপমেন্ট গোলসটা ঠিক রাখছে, কিন্তু সাস্টেনেবল নাকি সাকসেসফুল নাকি সাকসেসিভ নাকি সাস্টেনেবল, এইটা একটু ব্যাপার দেখবা। আমার মনে হয় যে এই দুটো অপশন কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট গোলস এটা কি সাস্টেনশিয়াল আর সাস্টেইনেবল। তার মানে বুঝতে পারছো যে তুমি জানো যে এটা কি, কিন্তু একটু সূক্ষ্ম চোখের দেখাও কিন্তু ভুল হতে পারে। তো তোমরা যারা, তোমাদের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসবে 100% ধরে রাখো তোমরা, তো তারা কি করবা, প্রশ্নটা তো পড়বা ভালো কথা, কিন্তু প্রশ্নটা একটু ডি পর্যন্ত একটু ভালো করে পড়বা। এই ডেভেলপমেন্ট গোলস দেখেই তোমার গোল সেট করে দিও না যে এটা দিলে আমি ডাবিতে আমার গোল পূরণ হয়ে যায়, পাস করে যাব। সো একটু ভালো করে পড়বা, হ্যাঁ, এই শব্দগুলো ভালো করে পড়বা, বানানটাও লক্ষ্য করা দরকার। হ্যাঁ, সো লক্ষ্য করবা বানানটা যাতে ঠিক থাকে। আচ্ছা আমি একটু দেখি, নিগার সুলতানা, এখনও যারা নতুন জয়েন করেছো প্লিজ প্লিজ সবাইকে বলবো যে সবাই একটু লাইভটা শেয়ার করো, কারণ আজকে আমরা চাই যে সবাই মিলে আমরা আসলে এই সমাধানগুলো করি, যাতে আমাদের মধ্যে আর কোনো ভয় না থাকে। একটা প্রশ্ন কীভাবে সলভ করতে হয়, তোমাদের পরীক্ষা কোন কোন উৎস থেকে পরীক্ষাগুলো হয়ে থাকে, এবং পরবর্তী বছর তোমাদের জন্য কোন কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিতে পারে, সেগুলো আমরা আজকে লাইভের শেষে গিয়ে বলবো, এবং তোমাদের প্রশ্ন নিব তোমাদের জিকে সংক্রান্ত কোন কোন সমস্যাগুলো থাকে এবং যেগুলো একদম কি বলবো মামদো ভূতের মতো তোমাদের ঘাড়ি স্কন্ধে চেপে আছে, আমরা সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। সো তারপর দেখি, আমরা দেখলাম যে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে শিওর, এবং তোমরা একটু ভালো করে পড়বা এরকম প্রশ্ন আসলে। হ্যাঁ, তো ছিল যে এইটা, এখানে আরও কিছু কথা ছিল। 2000 সাল শুরু থেকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি অর্জনের সময় ছিল 15, যেটা আমরা পূরণ করে ফেলেছি। এরপর জাতিসংঘ ঘোষণা করে 15 বছর মেয়াদী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। জাতিসংঘের সদস্য, লাইভটা কি ঠিক আছে দেখো তো, আচ্ছা ওয়াই, আচ্ছা আমি একটু ইয়ে করতেছি, আচ্ছা ওকে। তো জাতিসংঘ এটা ঘোষণা করেছে 15 বছর মেয়াদী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো 2016 থেকে 2030 মেয়াদে এসডিজির মানে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 17টি লক্ষ্য পূরণ করতে হবে, লক্ষ্যমাত্রা দিয়ে দিছে। তো 15 সালের 25 থেকে 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট নামক সম্মেলনে দারিদ্র্য বিমোচন, আমি বলেছিলাম বিশ্ব রক্ষা, একটি নতুন ট্যাক্সি উন্নয়নে এজেন্ডা হিসেবে সকলের জন্য সমৃদ্ধির নিশ্চিতে 17টি লক্ষ্য ও 169টি সহায়ক লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এইটা ছিল মূলত সাস্টেনেবল। তো বাংলাদেশেরও এটা গ্রহণ করছে, আমাদের সরকার কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজ করছে। তো এই যে কাজগুলো করছে এগুলো কিন্তু এই লক্ষ্যটা পূরণ করার জন্যই। তো এটা বলবো যে তোমরা যাদের ডিউনিটে তাদের কিন্তু এই ব্যাখ্যাগুলো জানা দরকার। আর আমরা আজকে সলভ করছি অরবিট কোয়েশ্চেন ব্যাগ থেকে, যেখানে তোমাদের ব্যাখ্যার সব প্রশ্ন দিয়ে দিয়েছে। এটা খুব ভালো লাগছে যে ব্যাখ্যার সহ মোটামুটি অনেক কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে পূর্ণরূপগুলো আসে, এই পূর্ণরূপ থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা 90%, তোমরা ধরে রাখো যে 90%। আচ্ছা, লাইভে যারা জয়েন করেছো অনেকেই লাইভটি শেয়ার করোনি, লাইভটিতে তোমরা একটা রিয়েক্ট দাওনি, আমার পেজে তোমরা শেয়ার করোনি আমাদের। প্লিজ 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 তোমরা যারা নতুন জয়েন করেছো আমি তোমাদেরকে বিনীতভাবে বলছি লাইভটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করো যাতে আমরা সবাই মিলে শিখতে পারি। আচ্ছা, তারপর আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। 4 নাম্বার, সেটা হচ্ছে নীল অর্থনীতি মূলত যার সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো নীল অর্থনীতি এটা তোমাদের অপশন দিয়েছে জলবায়ু, কৃষি, ভূরাজনীতি, সমুদ্র। এখানে অর্থনীতি একটা শব্দ দিয়েছে, এটার সাথে তোমরা যদি একটু দেখো যে কোন 3টা শব্দ মিলে, যেমন কৃষি থেকে অর্থনীতি হয়, সমুদ্র থেকে হয়, ভূরাজনীতি থেকে হয়, জলবায়ু থেকে হয়, সেটা হচ্ছে যার একটু বৃহৎ পরিসরে। কিন্তু মূলত এই 3টা জায়গা থেকে এখন মেন কথা হচ্ছে যে এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসলো, নীল অর্থনীতি। তোমাদের দেখবা যে অ্যাসাইলাম, তারপর হচ্ছে ব্লু ইকোনমি, তারপর হচ্ছে বাফার স্টেট, স্যাটেলাইট স্টেট, এরকম কিছু শব্দ দিয়ে তোমাদের কিন্তু তোমাদের যে সাধারণ জ্ঞান বইগুলো পড়ো একটা লিস্ট থাকে, এটা কিন্তু মূলত ওই জায়গা থেকে আসছে, এটার কিছুই না। তুমি জাস্ট ওই টার্মগুলো যে মুখস্থ করতে পারো যে ওই কোন টার্ম দিয়ে কী বোঝায়, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। তো আমরা চলো একটু ব্যাখ্যার দিকে যাই। সার্বিকভাবে নীল বা ব্লু ইকোনমির সমুদ্র অর্থনীতি বলতে সাগরে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার এবং এর টেকসই উন্নয়নের নীতিকে বোঝায়। এছাড়া সমুদ্রের যাবতীয় সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কর্মক্ষেত্রের লক্ষ্যে যাবতীয় অর্থনীতিকে বোঝায়। যেমন আমাদের বঙ্গোপসাগরে কোন কোন সম্পদ রয়েছে, আমরা কীভাবে আরোহণ করব, এটার ভবিষ্যৎ কী, তারপর আমরা যে তোমার ডেল্টা প্ল্যান নিয়েছি, এই সব কিন্তু এই যে ব্লু ইকোনমির মধ্যেই পড়ে।
হ্যাঁ। সো তোমরা ওই টার্মগুলো পড়বা এবং এগুলো কিন্তু একদম হুবহু তোমাদের বইয়ে দেওয়া আছে। তো যাদের এই নীল অর্থনীতি নিয়ে ধারণা আছে তারা কিন্তু পারবা, আর যারা না পারো তারা কিন্তু 4টার মধ্যে একটা দাগায় দিও যাতে তোমাদের একটা মাইনাস খেয়ে যাও। এরকম করা যাবে না, টার্মগুলো হুবহু মুখস্থ করতে হবে। তো আমি যে টার্মগুলো বললাম, যে অ্যাসাইলাম, ডেল্টা, তোমার বললাম যে বাফার স্টেট, স্যাটেলাইট স্টেট, ব্লু ইকোনমি, তারপর হচ্ছে তোমার আরও এরকম অনেক টার্ম রয়েছে। তারপর হচ্ছে তোমার আরও অনেক রয়েছে, যেমন এগুলো মনে পড়ছে না এখন। সো ওইগুলো একটু দেখে ফেলবা। এবং আমাদের যে অর্থনীতি রয়েছে সেখানে কিন্তু এই ব্লু ইকোনমি বঙ্গোপসাগরের সাথে কিন্তু এগুলো যুক্ত রয়েছে, অবশ্যই এগুলো পড়তে হবে। আর যেহেতু ডেল্টা প্ল্যানটা আমাদের এখন নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা সেটা নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার, তো সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সবাই একটু দেখবা। চলো এবার 5 নম্বরে যাই। মানে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? আঞ্চলিকতা, ধর্ম, রাজনীতি, ভাষা ও সংস্কৃতি। দেখো কোনটা, একটু তুমি কমেন্ট করে দাও, রিপ্লাই দিয়ে দাও। আচ্ছা, তো দেখো এখানে আমরা একটু ইয়ার দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই, তাহলে বুঝবো। বাঙালি জাতীয়বাদ হলো একটি রাজনৈতিক অভিব্যক্তি যার মাধ্যমে প্রাচীনকাল থেকে দক্ষিণ এশিয়াতে বসবাসরত বাঙালি জাতি তথা বাংলা ভাষাগত, বাঙালি সংস্কৃতিগত অঞ্চলের অধিবাসীদের বোঝানো হয়ে থাকে। বাঙালি জাতি উপমহাদেশে একটি অন্যতম জাতীয়তাবাদী চেতনা প্রভাবিত এক প্রভাবশালী জাতি। অবিভক্ত বাংলা পরবর্তীতে ব্রিটিশ চক্রান্তে বিভক্ত হয়। প্রাচীন বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এর মধ্যে যারা বাস করে তাদের বাঙালি বলা হয়। তো এখন দেখো যে আমাদের মধ্যে কমন মিলটা কোথায়? কমন মিলটা হচ্ছে আঞ্চলিকতা। আঞ্চলিকটা কিন্তু আমাদের মধ্যে ভৌগোলিক একটা দূরত্ব রয়েছে। রাজনীতিক অনেক বিভিন্নতা রয়েছে। ধর্মের তো বহুত বিভিন্নতা, কিন্তু ভাষা ও আমাদের যে সংস্কৃতি, এটাই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। এটা জাস্ট বোঝাই যায়, এটা বোঝাই যাচ্ছে যে আমাদের যে মধ্যে যে কমন ভাষা বাংলা ভাষা, এবং আমাদের সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সেটা হচ্ছে আমাদের গান, তারপর আমাদের ব্যবহারের মধ্যে যে সংস্কৃতি রয়েছে, আমাদের পোশাকের মধ্যে যে সংস্কৃতি রয়েছে, আমাদের চলাফেরা বা আমাদের গ্রিটিংস যেটাকে কাস্টম, এগুলোর মধ্যে যে সংস্কৃতিগুলো রয়েছে, এটাই কিন্তু যেই কোনো একটা মানে জাতীয়তাবাদের মূল ভিত্তি থাকে। আর আমরা বাঙালি, সেটা হচ্ছে আমরা এই যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, আন্দামান নিকোবর, বাংলাদেশ, সব এরা হচ্ছে বাঙালি, কিন্তু বাংলাদেশি না। আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা কিন্তু বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদী, তাই না? জাতীয়তাবাদ। সো এটা একটু খেয়াল করবা, এটা হচ্ছে ব্যাপার। তো তার মানে তোমাদের এই বেসিক প্রশ্নও আসতে পারে, যেটা আসলে অনেকে না পড়লেও কিন্তু পারা যাবে। তো তোমরা যারা এবার সামনে জিকে প্রশ্নগুলো দিবা, তোমাদের কিন্তু এরকম বেসিক প্রশ্ন আসবে, যেটা তোমাদের বই থেকে হয়তো পড়োনি, কিন্তু একটু মেক সেন্স করলে বোঝা যায় যে এটা আসলে কি হতে পারে। এই প্রশ্নগুলো আমি রেকমেন্ড করবো, এরকম প্রশ্ন তোমরা ছাড়বে না। তোমাদের যাদের জিকেতে একটু খারাপ হবে, তোমরা চেষ্টা করবে এই টাইপের প্রশ্নগুলো একটু বুঝে শুনে দিতে। যদি দাও তাহলে হয়তো ভালো হতে পারে। যারা একটু টেকনিক্যালি বুঝবা, তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরও হবে, যেটা বই না পড়লেও পারা যায়। কিন্তু যারা একটু টেকনিক্যাল, যারা একটু বুঝে যে আসলে কি হতে পারে, তারা কিন্তু এটা পারে। সুতরাং এই যে জাতীয়তাবাদ বা বাংলাদেশের মধ্যে ডিফারেন্স, এই ব্যাপারগুলো বুঝলে তাহলে কিন্তু তোমরা সহজে এগুলো সলভ করতে পারবে। আমরা দেখতে আমাদের উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে, তোমরা একটু শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা আবার যুক্ত হয়, বন্ধুদেরকে মেনশন করো যারা চলে গিয়েছে। তো এরপর দেখি যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য, এটা সরাসরি এসেছে যে এই তোমার 72 সালের যে তোমাদের এই যে 4 নভেম্বর যে সংবিধানটা গৃহীত হয়, এইটার মধ্যে নারী সদস্য কে ছিলেন একদম হুবহু মুখস্থ করলেই পারা যায়। তো এটা অবশ্যই তোমাদের সংবিধান নিয়ে একটু জানাশোনা থাকতে হবে, বেসিক জানাশোনা, সংবিধানে কতজন ছিল, কে প্রধান ছিল, কত বিশিষ্ট কমিটি, এইগুলো কিন্তু তোমরা যারা স্বাধীন 1948 থেকে পড়ে এসেছো, 48, 52, 62, 66, 69, 70, 71, 72, যারা এভাবে পড়ে এসেছো বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম আন্দোলনগুলো, তারা কিন্তু এটা কিন্তু পেরেই থাকবে। তো এক ছিল আনোয়ারা বেগম, সুফিয়া কামাল না, সৈয়দা সাজেদা চৌধুরী না, ইউএবি রাজিয়া আক্তার বানু। তো এই যে একটা ব্যাখ্যা দিয়েছে, এটা দেখলে কিন্তু তুমি পারবা। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটা একটি লিখিত দলিল। 1972 খ্রিস্টাব্দের 4 নভেম্বর তারিখে বাংলাদেশ জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের 16 ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত, একে বাংলা ভাষায় অনুবাদ করা হয়, তাই এটি বাংলা ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলা ভাষার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে। আর এইটা ছিল। তারপরে যে কে ছিল, কামাল হোসেনের নাম চলে এসেছে, 34 সদস্য ছিল এবং
একমাত্র ছিল। তো ওই জায়গাটা পড়লে কিন্তু এটা তুমি পারবা। তো তোমাদের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অংশটা রয়েছে, এটা একদমই বাদ দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের যে অংশটা রয়েছে সেটা অবশ্যই পড়তে হবে। মুক্তিযুদ্ধের এই 48 থেকে শুরু করে একদম 72 পর্যন্ত বা তোমার 71 পর্যন্ত পড়লেও কিন্তু একটা প্রশ্ন কমন আসবে। সেটা আসতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা তোমার এইবার আসতে পারে, তোমরা যারা পড়ছো আসতে পারে মুক্তিযুদ্ধের চলাকালীন যে সিনেমাগুলো ছিল বা যে সিনেমার যে যারা কাজ করেছে তাদের নিয়ে আসতে পারে। তারপর তোমার আসতে পারে বৈষম্য নিয়ে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কে কোন ক্ষমতায় ছিলেন, তার এই সব ধরনের কিন্তু আসতে পারে। সো এই সংবিধান থেকে এসেছে, তার মানে আমরা ধরতে পারি এই টপিকটা মানে 48 থেকে শুরু করে এই যে 71-এর জায়গাটা, এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা 7 নাম্বার দেখি, গ্রিনল্যান্ড যে দেশের অংশ। গ্রিনল্যান্ড যে দেশের অংশ, আমরা যদি একটু মানচিত্রটার দিকে দেখি তাহলে একটু কথা বলতে আমাদের সুবিধা হয়। একটা মানচিত্র দেখাচ্ছি, একটু খেয়াল করো তোমরা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা মানচিত্র আমি দিয়ে দিয়েছি। বিশ্ব মানচিত্রের এই দিকে হচ্ছে তোমার উত্তর আমেরিকা, এটা ইউরোপের জায়গাটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই উত্তর দিকে যে এই সাদা অংশটা রয়েছে গ্রিনল্যান্ড, আমরা জানি বরফে অনেক রয়েছে। তো তোমরা এই যে গ্রিনল্যান্ড, এটাকে বলা হয়েছে যে এটা কোন দেশের এটা আওতাধীন বা কোন দেশ এটার মালিকানায় রয়েছে। যদিও আমরা জানি যুক্তরাষ্ট্র এটাকে নিয়ে অনেক চলেছে। তারপরে এই যে ডেনমার্ক দেখতে পাচ্ছ, এই যে ডেনমার্ক, এই দেশটা দেখতে পাচ্ছ না ডান পাশে, এই যে আমি মাউস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখা যাবে না? আচ্ছা ঠিক আছে, ডান পাশের একদম নিচে ডেনমার্ক লাল একটা অংশ দেখতে পাচ্ছ, এই 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 দেশ কিন্তু এটাকে আসলে ওন করে। সো এই যে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হচ্ছে। ডেনমার্ক আসলে কোন দেশে জানি 4টা দেশ রয়েছে, বাল্টিক না কি যেন, হ্যাঁ ওইগুলোর মধ্যে একটার মধ্যে ডেনমার্কও রয়েছে কিন্তু। তো ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ডে। তো তোমরা যারা আন্তর্জাতিক অংশের যারা তোমরা বিভিন্ন দেশ পরিচিতি নিয়ে পড়েছো, যে কোন কোন দেশ কোন মহাদেশে, এবং হচ্ছে যে আবার যাও ওইখানে প্রশ্নে যাও। আচ্ছা কোন কোন দেশ কোন মহাদেশে, তারপর জেনেছো যে কোন কোন তোমার অংশগুলো কোন কোন দেশে বিরোধ ছিল, তারা কিন্তু আসলে কোন দেশ কোন অংশটাকে নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ ছিল, বিরোধ নিষ্পত্তি হয়েছে, তারা কিন্তু আসলে এই প্রশ্নের উত্তর পারবা। তো তারপর একটু প্রশ্নের ব্যাখ্যাটা দেখি। উত্তর হচ্ছে বি, ডেনমার্ক। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ, যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র 3 ঘন্টা, তার একটু বেশি বা কম। ফলে সেখানকার শীতকাল বা শৈত্য প্রবাহকাল খুব দীর্ঘ সময় থাকে। প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন একটি পরিবেশ যেন কালো চাদরের মতো জুড়ে থাকে গোটা গ্রিনল্যান্ডে। এটা ছিল ব্যাপার। তো ওই জায়গাটা তোমরা একটু পড়বা, আন্তর্জাতিক যে জায়গাটা ছিল। এবার দেখো 8 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না, এটা বারবার বলা হয়ে থাকে বিসিএস কিংবা তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, যে বাংলাদেশের ক্ষুদ্র যে জাতিসত্তা উপজাতি বা নিগোষ্ঠী তাদের নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে। তো তার মধ্যে এটা চলে এসেছে। উত্তরে ছিল খাসিয়া, পাত্র, মণিপুরি, তঞ্চঙ্গা। তো পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা ছিল 27টি। খাসিয়া কোথায় বাস করে, পাত্র কোথায় বাস করে এখানে দেওয়া হয়েছে, মণিপুরি বাস করে কোথায়, এবং এগুলো দেওয়া হয়েছে। তার মানে এই 3টা চলে গেলে থাকে তঞ্চঙ্গা। তার মানে কি হয় যে তোমার এই যে তঞ্চঙ্গা, পার্বত্য চট্টগ্রামের কতিপয় পাহাড়ি জাতির মধ্যে তঞ্চঙ্গাতে আবাসভূমি গড়ে ওঠে। নদী সংলগ্ন উপত্যকা, পার্বত্য চট্টগ্রামে এত এত জায়গায় থাকে তঞ্চঙ্গা বসবাসকারী। সিলেটে বাস করে না। তো সিলেটে বাস করে কি, এই যে সিলেটে বাস করে খাসিয়া, পাত্র বাস করে সিলেটে, মণিপুরিও বাস করে, কিন্তু এই তঞ্চঙ্গারা বাস করে কোথায়, চট্টগ্রামের, এই চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য যে জায়গাগুলো রয়েছে। তো প্রশ্নটা হচ্ছিল সিলেটে বাস করে কারা। সো আশা করি তোমরা উত্তরটি পেয়েছো। তো তোমাদের যত জাতিসত্তা রয়েছে এরকম ক্ষুদ্র, তারা ভাষা কি, তাদের কোথায় কোথায় বাস করে, তাদের প্রধান উৎসব কি, ঠিক আছে, যেমন অনেকের বিজু, ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো দেখবা, বা তাদের নিয়ে যে সংগঠন ট্রাইবাল যে ইয়াগুলো রয়েছে সেগুলো একটু জানবা, তাহলে তোমাদের প্রশ্ন কমন পড়ার আসতে পারে। আমি 2টা টপিক বললাম, যে 3টা টপিকের কথা বললাম। এক হচ্ছে তোমরা ওই পূর্ণরূপগুলো যেগুলো আসে সেটা থেকে একটা প্রশ্ন আসতে পারে, আরও প্রশ্ন আসতে পারে হচ্ছে তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং হচ্ছে এই যে ক্ষুদ্র জাতিসত্তা এখান থেকে নিয়ে। আচ্ছা, রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত। আমরা জানি যে তোমাদের বাংলাদেশে যারা এসেছে, রোহিঙ্গা এসেছে, তাদের বিভিন্ন সমস্যা নিষ্পত্তি করেছে যারা, এই যে ইউএনএইচসিআর, ঠিক আছে, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি নামের সাথে কিন্তু জড়িত আর দিয়ে, ঠিক আছে, তারাই কিন্তু বেশি এটা নিয়ে কাজ করে, এবং আমরা দেখেছি বাংলাদেশে কাজ করেছে। সেই সুবাদে যারা একটু খবর রেখেছো, খবরাখবরটা জানো, তাদের কবে এসেছিল, কি করেছিল, কোন কোন সিদ্ধান্ত নিয়েছে, নীতি নির্ধারণ বা নীতিমালা বা পলিসিগুলো কী ছিল, তারা কিন্তু জানো যে ইউএনএইচসিআর, ইউএনডিপি ডেভেলপমেন্ট নিয়ে
এইগুলো ছিল। তো এখানে একটু পড়লে দেখি কি বলে দেখি। ইউএনএইচসিআর বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, এটি জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোনো দেশের সরকারের অনুরোধে স্বদেশীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যুত শরণার্থীদের রক্ষা করা, তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা। এটি 1950 সালে 14 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি দুইবার 1954 এবং 81 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। বর্তমানে একাদশতম হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি 16 থেকে বর্তমানে কর্মরত। হাই কমিশনার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। তো এই জাতিসংঘের মধ্যে তোমার যে সংস্থাগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমার জানতে হবে। শুধু জাতিসংঘ না, তোমার হু, তারপর হচ্ছে তোমার যেগুলো রয়েছে বাংলাদেশে যেগুলো রয়েছে, ঠিক আছে, এই সবগুলো সংস্থা নিয়ে কিন্তু প্রশ্ন আসে বলা হয়ে থাকে। তোমরা না জানো যে কোত্থেকে প্রশ্ন আসবে, তাও কিন্তু তোমরা কি করো না, সেগুলো পড়ো না। তো তোমাদেরকে বলবো এই সবগুলো সংস্থা সম্পর্কে বেসিক যে তথ্যগুলো এগুলো তোমরা পড়ে নিবা বই থেকে। এইবার হচ্ছে হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় কোনটি? সেলুলার ফোন, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এনএফসি। হটস্পট আমরা জানি যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে তোমার তারবিহীন বা ওয়্যারলেস যে কানেকশানটা নেওয়া হয় সেটাকে তোমাদের মূলত হটস্পট বলা হয়। তো হটস্পট নির্দিষ্ট এলাকা জুড়ে এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ইন্টারনেট প্রবেশ করা যায় ওয়্যারলেস লোকাল এরিয়ার মাধ্যমে, এটা বুঝতেই পারছো। মূলত একটি হটস্পট তৈরি করা হয় রাউটারের মাধ্যমে, যা হচ্ছে তোমার মূল সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে ক্লান্তিহীনভাবে ডাটা সরবরাহ করতে থাকে, যেটা আমরা জানি। আমাদের এমবি না থাকলে বন্ধুকে বলে দোস্ত তোর হটস্পটটা একটু দে, ধার নিয়ে চালানো শুরু করি। তো এর মধ্যে সেলুলার ফোন ছিল, সেটা হটস্পট প্রযুক্তি অন্তর্ভুক্ত নয়। এখানে মূলত এটা বোঝানো হয়েছে যে কোন ডিভাইসটা আসলে আমাদের মানে যে ডাটাটা প্রদান করে থাকে। সেলুলার ফোন আমরা জানি যেটা আমরা গ্রহণ করি, ইউজ করি, কিন্তু ওয়াইফাই আমরা জানি ওয়াইফাই থেকে আমরা আমার ডাটাটা নেই, কানেক্ট করি। ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাই থেকে আরও বেশি পাওয়ারফুল, সেটা নেই। এনএফসিটা একটু নতুন, তারপরে এটা থেকে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো যে সেলুলার ফোনটা হচ্ছে ব্যবহার করে, আর এই যে ডিভাইসগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে প্রদান করে। তো প্রদানকারী যে ডিভাইসগুলো এগুলোর কথাই বলা হয়েছে। তার মানে তোমাদের যারা তোমরা আইসিটি নিয়ে পড়েছো, আইসিটি থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝতে পারলে? তো আইসিটি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, আইসিটির বেসিক ব্যাপারগুলো তোমরা পারবা আসলে। এই যে এরকম সহজ এসেছে, তোমরা একটু জাস্ট মেক সেন্স করলে বুঝতে পারবে, এটা অত জটিল কিছু না। বোঝাই যাচ্ছে যে হটস্পট প্রদান করে কারা। আমরা যদি বাদ দেওয়া শুরু করি, যে আমরা দেখবো যে কোন ডিভাইসগুলো দেয়, তো প্রথমে বাদ যায় কিন্তু সেলুলার ফোন। বাদ দিলে আর 3টা থাকে, তো আমাদের উত্তর যাচ্ছে 9। তো 9 তো আমাদের একটা দরকার, সেটা হচ্ছে সেলুলার ফোন। তার মানে এটাই, মানে প্রশ্নে কনফিউশন হওয়া যাবে না। তোমার যদি মনে হয় যে সঠিক, এটা উত্তর করে আসবা। যদি বলো না এটা কেমনে হয়, এটা তো হতে পারে না, অত বেশি কমপ্লিকেট করলে দেখবা তোমাদের প্রশ্নটি ভুল হবে। আচ্ছা চলো, তো তোমাদের আইসিটি সম্পর্কে জানতে হবে। আচ্ছা আমাদের গেল হটস্পট সমস্যা। আশা করি 11 নাম্বার চলে এসেছি। যারা নতুন জয়েন করেছো লাইভটা শেয়ার করো, একটু কমেন্ট পড়ছি তারপর। আচ্ছা আমরা একটু কমেন্ট পড়ি তারপর আবার। ওকে, অ্যাঞ্জেল বলছে এখানে সবাই ক্লাস করো বাট আমাকে কেউ মেনশন দাও না, হারামি ফ্রেন্ডরা। এ সত্যি কথা বলেছে, তোমরা কেন মেনশন দাও না? এক্ষুনি তোমাদের বন্ধুদের মেনশন দাও। নিজেরা পড়বা, বন্ধুরা গোল্লায় যাবে, এটা এটা খারাপ দেখা যায়। ওদেরও সুযোগ দাও, ওরাও তোমাকে বিভিন্ন জায়গায় মেনশন দিবে, ভালো জায়গায়। এটা কিন্তু একটা মিউচুয়াল একটা ব্যাপার। সো এটা ক্রিয়েট করতে হবে। আরে ভাই বোনরা আনসার তো দেওয়াই আছে, আবার আনসার দেওয়ার কী দরকার? দিক, ওর ইচ্ছা ওই আনসার দিক, সমস্যা নাই, তুমিও দাও। আনসার দিতে পারাটা একটা মজার একটা ব্যাপার, আনসার দিক, ঝগড়া নয়। ঝগড়া করো না। যারা নতুন জয়েন করছো একটু লাইভটা শেয়ার করো। ওই যে জ্যাবা তাসনিয়া বলছে শেয়ার ডান। থ্যাংক ইউ জ্যাবা তাসনিয়া, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা আবারও চলে যাই। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কি? উৎপাদন, আমদানি, রপ্তানি, মুদ্রা যোগান বৃদ্ধি। মুদ্রা উৎপাদন বাড়লে আসলে কোনো মুদ্রাস্ফীতি হবে না। উৎপাদনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো যত প্রোডাক্ট উৎপাদন হবে, সেটা যত তোমার সংরক্ষণ করা হবে, সেটা কিন্তু ভোক্তাদের জন্য যেমন ভালো, ব্যবসায়ীদের জন্য ভালো। হয়তো প্রোডাক্ট বাড়লে যারা আসলে ব্যবসায়ী, যারা ওই একই প্রোডাক্ট আরও 1 মাস আগে মজুত করে রেখেছিল বেশি দামে বিক্রি করবে বলে, তো তাদের জন্য একটু ক্ষতিকর হলেও হতে পারে। কিন্তু আমদানি রপ্তানি কিন্তু জাতীয় যে সমস্যা মুদ্রাস্ফীতি সেটা পড়ে না। আমদানি রপ্তানি একটা দেশের বাণিজ্যিক যে ব্যাপার, ইম্পোর্ট এক্সপোর্ট, এটার সাথেও পড়ে না। এখান আমাদের 4 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে মুদ্রা যোগান বৃদ্ধি। এখন দেখো অনেকে আমরা বলবো যে একটা দেশ চাইলেই তো তাদের যারা গরিব রয়েছে তাদের টাকা ছাপিয়ে তাদের দিয়ে দিতে পারে, তাদের তো গরিব রইল না, চাইলেই তো সরকার পারে, কারণ কাগজ ছাপালে তো আসলে কোনো সমস্যা নেই। তোমাদের মধ্যে এরকম কোনো প্রশ্ন আছে কিনা আমি জানি না, কিন্তু আসলে ব্যাপারটা খেয়াল করো।
তোমাদের যখন মুদ্রা বেড়ে যাবে ছাপানো সবার কাছে মুদ্রা থাকবে, দেখবে একটা পণ্যের দামও কিন্তু বেড়ে যাবে। মুদ্রা বাড়লে তোমার পণ্যের দাম বেড়ে, তো একজন একটা কি করবে, একটা চা কিনতে গেলে এক বস্তা কাগজের টাকা নিয়ে তাকে চা দিতে হবে, কারণ একটা চায়ের দাম হবে 20,000 টাকা। তো ভেনিজুয়েলার অবস্থাটা কিন্তু এক, হ্যাঁ। তাদের মানে পেট্রোলের যে ব্যাপারগুলো, তারপর চায়ের কফির দাম, এরকম একটা অবস্থা। তো এটা বুঝতে হবে। তো একটু ব্যাখ্যার দিকে যাই, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবা। কোনো কাল পরিধিতে পণ্য সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলে। মানে টাকার অংশ বেড়ে গেছে, ছাপানো টাকার নোট বেড়ে গেছে। সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ওই পণ্য কেনা, পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন, কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায়, আমি যেটা একটু আগে বললাম। সুতরাং মুদ্রাস্ফীতি ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। একইভাবে অর্থনীতিতে পণ্যের আসল বিনিময় মূল্য কমে যায়। মুদ্রাস্ফীতির বড় কারণগুলো হলো অর্থের যোগান বৃদ্ধি, সরকারের অতিরিক্ত ব্যয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত ঋণ প্রদান, উৎপাদন হ্রাস, ভোগ বিনিময়ে ব্যয় বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, এই কারণগুলো। কিন্তু এই কারণটা উৎপাদন, আমদানি, রপ্তানি না। তো এই যে কিছু কারণ দেওয়া হয়েছে সবগুলো আসলে তোমরা পড়বা। তো মেইন যে কারণটা সেটা হচ্ছে কি, মুদ্রার যোগান বৃদ্ধি। তবে আমার যদি একটা টাকার মেশিন থাকতো, আমি নিজে নিজে মুদ্রাস্ফীতি করে ফেলতাম আমার নিজের দুনিয়ায়, এটা ঝামেলা ছিল না। আমি একক ভোক্তা হিসেবে আমি নিজে মূল্য আমার থাকতো, কাউকে দিতাম না অবশ্য। তো এটা হচ্ছে ব্যাপার। সো যারা অর্থনীতি নিয়ে পড়েছো তারা তো অবশ্যই এটা জানো, যারা পড়নি তাদের অবশ্যই এই বেসিক ব্যাপারগুলো জানা দরকার, যে মুদ্রাস্ফীতি কেন হয়। তোমরা এটা জানবে তখনই যখন তোমরা ভেনেজুয়েলার গল্পটা জানতাম, ভেনেজুয়েলার বর্তমান কি অবস্থা, সবথেকে বেশি মুদ্রাস্ফীতি দেশ। তো ওই আন্তর্জাতিক যে ব্যাপারগুলো থাকে একটু খেয়াল করবা, তাহলে বুঝে যাবা। একটা রিসেন্ট ইস্যু কিন্তু অনেক টার্মকে ম্যাটার করে, অনেক ব্যাপারকে ইঙ্গিত করে, তো তোমরা ওইটা পড়বা। তারপর চলো, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে পরিচালনা করেন কে? নাসিরউদ্দিন ইউসুফ, শহীদ উল আলম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ। চলো আমরা একটা ছবি দেখার মাধ্যমে দেখি যে কিরকম ছিল সেই চলচ্চিত্রের পোস্টার। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে চিত্রা নদীর পারে যেটা ছিল, যে ছবিটা ছিল সেটার পোস্টারটা দেখাচ্ছি। এইখানে উপরের দিকে দেখা যাচ্ছে না, ছোট করে তানভীর মোকাম্মেলের নাম আছে। তারপর দেখো কি অবস্থা। তো এটার প্রেক্ষাপটটা একটু জানবো। তো এই ছবি আসলে আমাদের দেখা হয়নি, বা আমরা হয়তো ওই সময় করিনি, জন্মাইনি, বহুত আগের ছবি এগুলো, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ব্যাপারগুলো ছিল। তো এইটা দেখো, তোমরা দেখো না হয়তো, তোমাদের বলবো যারা এইগুলো নিয়ে পড়ছো, সিনেমা টিনেমা নিয়ে যারা জানতে চাও, তারা একটু এই পোস্টারগুলো দেখবা একটু ইন্টারনেট থেকে, যাতে একটু মনে থাকে। চলো আমাদের ব্যাখ্যার দিকে যাই। তো এখানে বলা হয়েছে যে চিত্রা নদীর পারে তানভীর মোকাম্মেল পরিচালিত 1998 সালের, 98 সালে আমাদের জন্ম হয়নি, আমার জন্ম হয়েছে 2000 সালে, চলচ্চিত্র 98 সালের। 47 সালের দেশ বিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল ওইটাকে ঘিরে হচ্ছে কাহিনী দেখানো হয়েছে। কাহিনী শুরু 47 থেকে 60 পর্যন্ত। 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র 7টি বিভাগে পুরস্কার লাভ করে হচ্ছে এই তানভীর মোকাম্মেলের এই চিত্রা নদীর পারে। তো এটা ছিল ব্যাপার। যখন দেশ বিভাগ ভাগ হয়েছে তখন দেখা গেছে যে অনেক যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছে, অনেকের দেশের মায়া ছাড়তে পারেনি, অনেকের এটা অনেক ধরনের মিথ রয়েছে। এক গোষ্ঠী বলা হচ্ছে জোর জবরদস্তি করা হয়েছে, আরেকটা দেশে বলা হচ্ছে যে তাদের ঠিকঠাক মতোই পাঠানো হয়েছে, অনেকের জায়গা জমি কেড়ে নেওয়া হয়েছে। তো এই ব্যাপারগুলো নিয়েই হয়তো এই ছবিটা। তোমরা যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র, আমি একটু আগেই কিন্তু বলেছি এই প্রশ্নটা এসেছে কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক জায়গা থেকে। এর আগে একটা প্রশ্ন এসেছে, কি যেন ছিল, আমরা একটু দেখি। তোমার এর আগে ছিল, দাঁড়াও, এই সংবিধানের ব্যাপারটা, এটাও কিন্তু মুক্তিযুদ্ধের যারা টপিকগুলো পড়ছে তারাও পারবা। এবং এই প্রশ্নটা কিন্তু মুক্তিযুদ্ধ, তার মানে মুক্তিযুদ্ধের যে টপিকটা এটা কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক যা যা রয়েছে সবগুলো তোমরা পড়ে ফেলবা, 48 থেকে শুরু করে 71 পর্যন্ত। তাহলে তোমাদের বুঝতেই পারছো কোনো টপিক বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তো এই যে, তো আমরা উত্তরটা জানলাম যে উনি হচ্ছেন তানভীর মোকাম্মেল। তো এটা ব্যাপার। তো আশা করি তোমরা এই টপিকটা পড়ে ফেলবা। আবার দেখো আসছে, বাঙালি জাতির মুক্তির সনদ হলো কি? আমরা সবাই জানি 6 দফা, দ্য 6 পয়েন্টস মুভমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে 6 দফা, যেটা মুক্তির সনদ ছিল। কারণ ওইটাতে মূলত বাংলাদেশের যে আসলে স্বাধীনতা ভোগ করবে সাধটা, ওইটার মূল বীজ নিহিত ছিল, যেটা বলা হয়ে থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার। এটাও কিন্তু দেখো যে 62 বা তোমাদের 1963 সালে যে সময়টা ছিল ওই সময়, তার মানে এটা মুক্তিযুদ্ধের মধ্যেই পড়ে। আরও একটা প্রশ্ন পেলাম, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত হয়েও তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে রেহাই পায়নি। পাকিস্তান দীর্ঘ 24 বছরের পূর্ব পাকিস্তানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রশ্নবিধি শাসন করে। এটার লক্ষ্যে বঙ্গবন্ধু পাকিস্তান লাহোরে গিয়ে যেটা আসলে উপস্থাপন করে, তার মধ্যে ছিল অভিন্ন মুদ্রা থাকবে,
তারপর হচ্ছে তোমাদের যে ব্যাপারগুলো আধা সামরিক যে বাহিনী থাকবে, তারপর হচ্ছে এক দেশের মুদ্রা অন্য দেশে তোমাদের পরিবহনযোগ্য হতে হবে, প্লাস হচ্ছে তোমার কেন্দ্রীয় শাসনের হাতে মূল ক্ষমতা থাকবে, কিন্তু তোমার যে অঙ্গরাজ্যগুলো সেখানে কিন্তু তাদের প্রয়োজনে টাকা দিবে। তারপর হচ্ছে তোমার আরও এরকম কিছু ছিল, বাণিজ্যিক বিভিন্ন আন্দোলন, এর মধ্যে 6টা মোট এরকম পয়েন্ট ছিল। তো ওইগুলো একটু পড়ে ফেলবা, মানে বারবার কিন্তু মুক্তিযুদ্ধের যে টপিক সেটা ফিরে আসছে, মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে? সো এটা দেখবা। এবার হচ্ছে তোমাদের যে বাজেট থাকে, বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, একটু প্রশ্নটা বলি। মানে 5 বছরের জন্য যে পরিকল্পনা নেয় না সরকার, যে 5 বছরে আসলে কোন কোন খাতে কি খরচ করবে, কোন কোন খাতে কি বরাদ্দ করবে, সেবা খাতে কত, শিক্ষা খাতে কত, স্বাস্থ্য খাতে কত, ওইটা সব 7বার, মানে সপ্তমবার এসে কত, মানে মানে পঞ্চবার্ষিকী যে মেয়াদ, এটা কবে হয়েছিল, এটা কোন সালে, কোন অর্থ বছরে? 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 16 থেকে 20? উত্তর দেওয়া আছে ডি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে 16 সালের মূল্যযাত্রায় সর্বমোট এত টাকা দেওয়া হয়েছে, টাকা বিনিয়োগ করা হবে। এই দেওয়া হয়েছে, দেখো কত পার্সেন্ট তোমাদের প্রবৃদ্ধির হার ধরা হয়েছে, লক্ষ্যমাত্রা কত। তো যারা হুম ও আমি তোমাদের যে বই থেকে পড়ছি সেটা হচ্ছে অরবিট কোয়েশ্চেন্স ব্যাংক, সেটা হচ্ছে ইউসিসি প্রকাশিত, তাই তো? ইউসিসির অরবিট যে বইটা রয়েছে, এটা থেকে পড়ছি, এবং এটাতে ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে, এবং আমি মোটামুটি দেখলাম যে নির্ভুল। অন্যান্য বাজারে প্রচলিত যেগুলো থাকে মোটামুটি অনেক ভুল পেয়েছি, অনেক সময় বানানের ভুল, তথ্যে ভুল, ঠিক আছে? তো এটাতে নির্ভুল দেখলাম এবং মোটামুটি ব্যাখ্যা সহ দেখলাম। তো এই যে অরবিট কোয়েশ্চেন ব্যাংক, এটা হচ্ছে মোটামুটি ব্যাখ্যা সহ দিয়েছে, এবং সবগুলো মোটামুটি বছরের একটা একটা করে দেওয়া হয়েছে, তাই না? এটা হচ্ছে অরবিট কোয়েশ্চেন ব্যাংক। তো এই বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকীটা, তোমরা যারা বাজেট নিয়ে একটু ঘাটাঘাটি করো, বাজেট সম্পর্কে জানো, তাদের তাদের এটা কমানো কথা। তো তোমাদের এবার যারা বাজেট পূরণ করা হয়েছে সম্প্রতি, সেটাও কিন্তু জানবা, সেটা আসতে পারে। এখানে এসেছে সাল, কিন্তু তোমাদের বাজেটে আসতে পারে যে কোন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল, তারপর সব থেকে বেশি বাজেট করা কোন খাতে, কম কোন খাতে, এগুলো একটু, হ্যাঁ, এই করোনা ভাইরাসের সময় যে বাজেটটা হয় এটা একটু খেয়াল রাখবা, এবার এগুলো দেখবা, হ্যাঁ, তার মানে বাজেট থেকেও আসে। তো এরপর হচ্ছে যে খেলা, 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে পেন্ডুয়ার, ঠিক আছে, অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার কথা মনে হয়। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? কয়েকদিন আগে আমরা অস্ট্রেলিয়ার সাথে আমাদের ম্যাচ ছিল টি20, তখন আমরা জানি যে এটা একটু বেশি হাইপ। তো তোমাদের খেলাধুলা থেকে প্রশ্ন আসে, সেটা হোক ফুটবল, ফিফা, তারপর অলিম্পিক, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে সাধারণত। তো তোমরা এটা একটু দেখবা, খেলার যে অংশটা, যে তোমাদের বিভিন্ন খেলার উৎপত্তি কোন দেশে ছিল, তারপর হচ্ছে আরও অন্যান্য ব্যাপার। হ্যাঁ, তো খেলার যে উৎপত্তি কোন দেশে, কোন খেলা তোমার কোন দেশে জাতীয় খেলা কি, বাংলাদেশে তো হাডুডু আমরা জানি, একে অপরকে টেনে ধরে রাখি। যেমন তোমরা কি করতেছো এখন, অনেক বন্ধুরা ক্লাস করতেছে, তাদেরকে তোমরা কি করতেছো, মানে তারা যাতে মানে না জানতে পারে, তারা যাতে সফল না হয়, এই জন্য তোমরা তাদেরকে এখান থেকে মেনশন দিচ্ছ না, শেয়ার করছো না। ও যদি চান্স পেয়ে যায় তাহলে তো আমার ক্ষতি। এরকম যে বাংলাদেশ জাতীয় খেলা তোমরা খেলতেছো, হাডুডু খেলতেছো, কমেন্ট বক্সে হাডুডু না খেলে তোমার কি করবা, কি খেলবা, কি খেলা উচিত, উদার মানসিকতা তৈরি করা উচিত। একটু লাইভটা শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, যাতে সবাই মিলে আমরা হাডুডু খেলা, জাতীয় খেলা আমরা না খেলি এই কমেন্ট বক্সে, হ্যাঁ? সো সবাই একটু শেয়ার করো লাইভটা। আচ্ছা, তো প্লে অফ দ্য ম্যাচ ছিল তোমার হচ্ছে কেন উইলিয়ামসন। তো এই খেলা থেকে বিভিন্ন দেওয়া আছে। তো তোমরা এবার টোকিও যে অলিম্পিকটা হয়েছে এটা একটু ভালো করে দেখবা। তারপর বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটাতে তোমার প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে, তারপর হচ্ছে যে কে সর্বোচ্চ রান করেছে, সর্বোচ্চ উইকেট নিয়েছে কে, ঠিক আছে, কোন দলের ক্যাপ্টেন ছিল, হ্যাঁ, এইগুলো একটু দেখবা, তাহলে তোমাদের হুম হুম সর্বশেষ আইসিসি কিন্তু একটি প্লেয়ার অফ দ্য মান্থ হুম নির্বাচন হুম হুম করেছিল, সেখানে কিন্তু সাকিব আল হাসানকে প্লেয়ার অফ দ্য মান্থ হ্যাঁ, ঘোষণা করা হয়েছিল। এটাও আবার সাকিবকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো তোমরা খেলা যারা পছন্দ করো না, যে আমার খেলা একদমই ভালো লাগে না, লাগতেই পারে, কিন্তু পরীক্ষার জন্য প্রশ্নের উত্তর করার জন্য এই ব্যাপারগুলো জানতে হবে, এই ব্যাপারগুলো একটু পড়তে হবে, নাহলে 1 মার্ক যদি ছুটে যায় গো, তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে আর যাওয়া হবে না। ভাইয়া, জিকের জন্য কোন বইটা ভালো হবে? জিকের জন্য তুমি জিকে বাংলা এবং ইংরেজির জন্য এডমিশন ডাইজেস্ট বইটা দেখতে পারো, এবং ওইটাতে তোমার জিকেরও দেওয়া হয়েছে, গুছানো আছে। জিকের জন্য বই আসছে। আচ্ছা, জিকের জন্য আমাদের বই আসছে, সেটা থেকে বড় কথা হচ্ছে যে আমি আরও বই নিয়ে যা বলা আছে এখানে তো আসলে সব কিছু বলা যায় না, কারণ এখানে আসলে অনেক কিছু আমাদের নিষিদ্ধ। তুমি আমার
পেজটা বা প্রোফাইলটা একটু ওকে ইয়া করে দাও, যাতে ও আমাকে এখানে নক করে এবং সেখানে আমি কথা বলি। আমার পেজটা এবং ইয়াটা একটু পিন করে দাও এখানে, ঠিক আছে? আমার পেজ এবং প্রোফাইলটা দিয়ে দিচ্ছে, যাদের অন্যান্য বিভিন্ন প্রশ্ন থাকে জিকে নিয়ে বা এডমিশন প্রস্তুতি নিয়ে, তোমরা সেখানে চাইলে আমাদের ওখানে জয়েন করতে পারো। হ্যাঁ, আমি ওখানে সব তোমাদের বুঝায় বলে দিব না, সমস্যা নেই। আচ্ছা, খেলা নিয়ে জানতে হবে ডেফিনেটলি, এটা বলে দিলাম। তারপর হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? এখানে 16 নম্বর যে কোয়েশ্চেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সুপ্রিম কোর্টের রায়, সরকারি ডিক্রয় মানে ডিক্লার বা এরকম হতে পারে, প্রশাসনিক প্রবিধান, নাকি সাংবিধানিক আইন? কোনটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা? চলো আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, তাহলে বুঝবো আমরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও, দেখো তোমাদের আবারও কিন্তু রাষ্ট্র থেকে আসছে, একটু খেয়াল করবা। হ্যাঁ, বারবার কিন্তু এই একই টপিক থেকে ফিরে আসছে, একটু এদিকে খেয়াল করবা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটু পানি খেয়ে নিয়ে আমার গলা ইয়ে হয়ে গেছে, তারপরে আবার শুরু করছি। আমার ক্লাস কম আছে, তারপর তোমাদের প্রশ্ন নিব এবং তোমাদের সাথে একটু আলোচনা করব বিভিন্ন বিষয়ে জিকে টিকে নিয়ে। পানি টানি খাইয়ে নিলাম। ওকে, আচ্ছা, তো বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, আমি আবারও বলেছি যে বাংলাদেশের ওই যে জাতীয় যে প্রতীক ওইটা থেকে এসেছে। বাংলাদেশ পরিচিতি নিয়ে আরও জানতে হবে ভালো করে, সংবিধানগুলো নিয়েও জানতে হবে। তো ওকে, কমেন্ট করেছে রায়হান, পানি খাচ্ছি, আপনারা খাবেন? ঢেলে দেই। আচ্ছা ঠিক আছে, গুড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই জি, ঠিক আছে। এটি একটি লিখিত দলিল। আমাদের দেশের যে সাংবিধানিক আইনটা রয়েছে, সংবিধান আর কি, সংবিধান অনুযায়ী যে ব্যাপারগুলো 1972 খ্রিস্টাব্দে 4 নভেম্বর তারিখে আমরা আগে দেখেছি যে গৃহীত হয়েছে, তারপর কবে এটা কার্যকর হয়েছে দেখেছি। তো এটাই সংবিধানের নামক, ঠিক আছে। তো সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে, এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় এই ব্যবহারগুলো রয়েছে। তো দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। তো এর মধ্যে সুপ্রিম কোর্টের রায় আসলে সর্বোচ্চ আইন না, সরকারি ডিক্রয়ও না, প্রশাসনিক প্রবিধানও না, সাংবিধানিক আইন, যেটাকে মেনে বাংলাদেশের তোমাদের আইন প্রণয়ন করা হয়, তারপর বাংলাদেশে আইন কার্যকর হয়। তো এই সাংবিধানিক আইনটা, তো বাংলাদেশের পরিচিত অংশটা ভালো করে পড়বা, বারবার ফিরে আসছে। এইবার দেখো, মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরতন অবস্থিত। আমি আবারও বলেছি যে মুক্তিযুদ্ধ বারবার ফিরে আসছে। এক এসেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, তারপর এসেছে 6 দফা, তারপর আবার আসলো যে মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন। চল একটু দেখি শিখা চিরন্তনটা কেমন, তারপর একটু কথা বলবো। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিখা চিরন্তন। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই, টিএসসির পাশেই তোমাদের প্রবেশ করলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গেলে কিন্তু এই শিখা চিরন্তনটা দেখবা। এটা হচ্ছে যে শিখা মানে হচ্ছে অগ্নিশিখা, আর চিরন্তন মানে হচ্ছে সারাক্ষণ যেটা জলে, বৃষ্টি আসলেও জলে, সারাক্ষণ এটা জলে। আমি এটার পাশে গিয়ে অনেক বসেছি, আড্ডা দিয়েছি, যেহেতু এক বিশ্ববিদ্যালয়ের পাশে অবশ্যই যাওয়ারই কথা। এই বৃষ্টির সময় গিয়েছি, দেখছি এটা জ্বলতেই আছে। সো এটা শিখা চিরন্তন। তো এটা তোমরা দেখলে, যাদের সরাসরি যাওয়ার সুযোগ হবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তা তো ডেফিনেটলি এটা দেখবা, 100% গিয়ে আড্ডা দিবা, এটা কনফার্ম ওইখানে যাবা। আর যারা পরীক্ষা দিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, যদি পরীক্ষা পড়ে বা যদি সুযোগ হয়, যদি এবার এরকম তো হবে না মনে হচ্ছে, গিয়ে দেখতে পারতা। সো এটা যাবা, এটা চান্স পাও না পাও ম্যাটার না, জাতীয় এরকম একটা জিনিস তোমার দেখা উচিত। সো এটা দেখে আসবা, ভাল লাগে। কিন্তু কাছে কিছু যেও না, অনেকে ঝামেলা হতে পারে, আগুন টাগুন লেগে যেতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তনে অবস্থিত, তোমরা যদি দেখো তাহলে তো অবশ্যই জানবা। তো এরকম কোন কোন ভাস্কর্যগুলো কোথায় রয়েছে, মুক্তিযুদ্ধের ভিত্তিক যে যে জায়গাগুলো, সেটা কোথায় রয়েছে যদি একবার পড়ো, দেখলে তো ভালো, তোমরা জানবাই যদি ঘুরে আসতে থাকো। আর যারা জানো নাই, কখনো যাওয়ার সুযোগ হয় না, গ্রামে থাকো বা কখনো যাও না, ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে সব ঘুরবা যাবা, তাদের জন্য একটু পড়তে হবে। হ্যাঁ, তারা একটু পড়বা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক বা ভাষা আন্দোলন ভিত্তিক যে জায়গাগুলো রয়েছে, স্মৃতি বিজড়িত, স্মৃতি চিহ্নিত, সেই জায়গাগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবো, সেখান থেকে প্রশ্ন আসে। একটু দেখি, শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, পূর্বে ছিল রেস কোর্স ময়দান, অবস্থিত একটি স্মরণ স্থাপনা। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক 7 মার্চে ভাষণ প্রদান করেন। দেখছো, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরে এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে 97 সালের 7 মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চিরন্তন প্রজ্বলন এবং দেশব্যাপী শোভাযাত্রা উদ্বোধন করেন 17ই মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের এই জায়গা দেওয়া হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানলাম যে জায়গাটা আসলে কি। তোমরা এরকম স্থানগুলো কিন্তু অবশ্যই একটু দেখবা, হ্যাঁ, যাতে করে তোমাদের প্রশ্ন আসলে কমন পড়লে তোমরা পারো, কমন পড়বে ইনশাল্লাহ। এবার হচ্ছে সুশাসন ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে কে? মানে যে শাসন তো শাসন আমরা জানি, কিন্তু সুশাসন বলা হবে কীরকম শাসন হলে সেটাকে সুশাসন বলা হবে, এটা সংজ্ঞায়ন কে করেছে, এটা প্রবর্তন কে করেছে, এটা কীরকম রূপ ছাঁচ ধাঁচ, এটা কে করেছে? এটা তোমার আন্তর্জাতিক জায়গা থেকে এসেছে, তো এটা করেছে জাতিসংঘ, ইউএনডিপি, বিশ্বব্যাংক, আইএমএফ। এখানে একটু সি নাম্বার দেওয়া হয়েছে, তার মানে বিশ্বব্যাংক। একটু আমরা দেখি ব্যাখ্যার দিকে। আইনে শাসন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, জনগণের মৌলিক ও অধিকারের স্বীকৃতি সুরক্ষা, কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা তাদের দোরগোড়ায় মানে দরজার কাছে পৌঁছে দেয় হচ্ছে সুশাসন। ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতার ফলে 1989 সালে বিশ্বব্যাংক কর্তৃক সুশাসন ধারণাটি প্রবর্তিত হয়। তো এটা করছে তোমাদের বিশ্বব্যাংক। তো বিশ্বব্যাংক নিয়ে জানলে এটা তুমি জানতে পারবা। সো এই জায়গাটা কিন্তু জানতে হবে, সুশাসন কে করেছে। এবার 19 নাম্বার দেখো, কিবোর্ডের ফাংশনাল কি এর সংখ্যা কত? তো তোমরা তোমরা যারা একটু কম্পিউটার নিয়ে জানো তারা অবশ্যই এটা সরাসরি পারবা কয়টা অ্যাপ কি রয়েছে। আমি মোটামুটি জানি, কারণ এগুলো নিয়ে মোটামুটি কাজ করা হয়, ঠিক আছে। আর তোমরা যারা মোটামুটি জানো কিবোর্ড সম্পর্কে কোন কোন ডিজিটগুলো কোথায় কি করা হয়, তারা অবশ্যই জানবা। তো আইসিটি নিয়ে কিন্তু জানতে হবে, কম্পিউটার কাজ পারো না পারো, কিন্তু আইসিটি যে বেসিক প্রশ্ন আসে তো এটা কিন্তু জানতে হবে। এর আগে আমরা দেখছি রাউটার বা হটস্পট, এটা কিন্তু আইসিটি থেকে এসেছে, এটাও কিন্তু আইসিটি থেকে এসেছে। তো তোমাদের একটু দেখাই আসলে চিত্রের মাধ্যমে, তোমরা যদি একটু দেখো যে কিবোর্ডের ফাংশনাল কি কয়টা, তাহলে কিন্তু আমরা পারবো। এই যে তোমাদের একটা ছবি দেখাচ্ছি, এগুলো হচ্ছে কিবোর্ডের ফাংশনাল কি। কিবোর্ডের উপরের দিকে যেগুলো থাকে, যে F1, F2, F5, F4, F5 এগুলো রয়েছে। F5 দিয়ে হচ্ছে তোমার কি করা হয়, F5 দিয়ে হচ্ছে তোমার কি করা হয়, একটা স্ক্রিনকে বড় করে এক ক্লিকে দেখানো হয়। তো এইগুলো এক একটার এরকম ফাংশন হচ্ছে 12টা। তো এটা জাস্ট একটা কিবোর্ড দেখলে তোমার মনে থাকলে কিন্তু তুমি পারবা। তো আমরা চলে যাই আমাদের আবারও ইয়েতে, স্লাইডে। তো এটা জাস্ট নর্মাল একটা প্রশ্ন এসেছে, হ্যাঁ, এটা মুখস্থ করার বিষয় না, কিবোর্ডটা দেখলেই তোমরা পারবা। সো এটা হচ্ছে ব্যাপার। তো এরকম কি হচ্ছে 12টা, 10টা না, 11টা না, 19টা না, 12টা। এগুলো কিবোর্ড নিয়ে যারা কাজ করে, যেমন আমি মোটামুটি করি, আমরা জানি আসলে এগুলা কি বলে উজ্জ্বল, এগুলো আমরা জানি আসলে, হ্যাঁ। তো এর মধ্যে হচ্ছে এসকেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্টার, এন্টার, পজ, ব্রেক, প্রিন্ট স্ক্রিন, ডিলিট, হোম অ্যান্ড পেজ আপ, পেজ ডাউন, ইনসার্ট, ব্যাক স্পেস, স্পেস বার, নাম লক। এইগুলো হচ্ছে কিবোর্ডের ফাংশন কি। তো কম্পিউটার নিয়ে, রাউটার নিয়ে, আইসিটি নিয়ে হালকা জ্ঞান কিন্তু থাকা লাগবে আমাদের, যদি প্রশ্ন আসে একটা অন্তত আমরা যাতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আমরা যারা না জানি, কিবোর্ড সম্পর্কে বিন্দু মাত্র আইডিয়া নেই, তারা কিন্তু হয় ছক্কা নয় অক্কা, যে দিব কম দিব কেন, 19টাই দিয়ে দিই, কিবোর্ডে এতগুলো তাহলে 19টাই হবে, বেশি বেশি দিয়ে দিই, তারা কিন্তু এই ভুলটা করতেই পারি। সো এগুলো করা যাবে না, কিবোর্ড নিয়ে মোটামুটি জানতে হবে, আর না জানলে আমার নক করে আমি বলে দেবো, কম্পিউটার যা আছে সব জানাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এরপরে চলে যাই যে 20 নম্বর প্রশ্ন। আমাদের খুব 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 শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর মাত্র খুব কম প্রশ্ন রয়েছে, তারপর আমরা তোমাদের কথা শুনবো, আমরা আমরা জনগণের কথা শুনবো। তো এর আগে আমরা একটু সলভ করি, তোমরা একটু দেখো, একটু কমেন্ট পড়ে দেখি কি কি কমেন্ট করেছো, মাঝে মধ্যে একটু কমেন্ট করবা, হ্যাঁ। পরিণতির প্রশ্ন 18 নাম্বারটা, ওই যে রিদওয়ানুল আল হাদির বলেছে, হ্যাঁ পরিণতি বলে জানবা, বাট এটা যারা বেসিক জানে তারাও কিন্তু পারে। গান হবে কি বলো সবাই, নাউজুবিল্লাহ, আমি টুপি টুপি পরি, গান আমি একদমই পছন্দ করি না, এইসব ভালো জিনিস না, তোমরা গান টান থেকে বিরত থাকবা, এগুলো আসলে ঠিক না, হ্যাঁ। পড়াশোনা করবা, হ্যাঁ পড়াশোনা করবা, গান টান এসব বর্জন করো। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার এই 20 নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা তোমাদের বাংলা যে ছিল জাদুঘরে কেন যাব, সেটা যারা পড়েছে তারাও কিন্তু জানবা। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থাপনা, যেমন তোমার মিউজিয়াম, তারপর তোমার বিভিন্ন ধরনের বিল্ডিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তোমাদের আশ্চর্যজনক যে জায়গাগুলো আছে, সেই অংশটা পড়লে আন্তর্জাতিক তোমরা কিন্তু এটা কমন পড়বে, হ্যাঁ। তো এটা ছিল হচ্ছে তোমার কি অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়। অ্যাশমোলিয়ান তোমাদের জাদুঘরটি ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম এবং বিশ্বের কি প্রথম প্রাচীনতম জাদুঘর। এটি ইংল্যান্ডের বেউম্যান স্ট্রিটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 1677 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়, 1683 সালে সমাপ্ত হয়। এটির প্রতিষ্ঠাতা এলিয়াস অ্যাশমোল এটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রদান করেন। বাংলাদেশের একমাত্র একাডেমিক জাদুঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের প্রাকৃতিক এলাকায় অবস্থিত। এটি চট্টগ্রামে একমাত্র শিল্প জাদুঘর এবং দেশের
পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মাত্র একটি মাত্র জাদুঘর আছে এটি। তো এটা জাস্ট তোমার ওই জায়গাগুলো দেখতে পারবা। তার মানে বিশ্বের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন লাইব্রেরি, তারপর হচ্ছে এগুলো সম্পর্কে জানতে হবে। প্রশ্ন আসতেই পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসুক বা চবি আসুক, যাবি আসুক, একটা থেকে তো আসবে, সো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কমেন্ট দেখছি, একটু শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো, তোমাদের উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে। লাইভ শেয়ার করো, লাইভ একটু লাইক টেক দাও। এবার হচ্ছে জেন্ডার বলতে কি বোঝায়, এই টপিকটা নিয়ে আমি একটু ভালো বলতে পারবো, কারণ আমার সোশিওলজি জেন্ডার ভার্সেস সেক্স আচ্ছা এটা ছবি আছে অ্যাসপুলিয়ান মিউজিয়ামে। আচ্ছা তাহলে সমস্যা নেই, ওরা দেখে নিবে, একটু গুগল থেকে তোমরা দেখে নিও। ও বললো যে এটা ছবি গুগলে আছে, আমাকে বললো যে উজ্জ্বল জানালো, গুগল থেকে তোমরা একটু দেখে নিবা। তো এরপর হচ্ছে জেন্ডার বলতে কি বোঝায়। তুমি যদি জেন্ডার বলতে একটু জেন্ডার আর সেক্সের মধ্যে পার্থক্যটা বুঝো, তাহলে বুঝে যাবা। সেক্স হচ্ছে যেটা আমরা জন্মের সাথে সাথে পাই, যেমন সেক্স যেটা সেটা হচ্ছে জন্মের পর পর একটা, সে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে না মেয়ে সেটা কিন্তু তার দৈহিক গড়নের উপর বলে দেয় যে সেটা তার সেক্স কোনটা। কিন্তু জেন্ডারটা হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি, মানে একটা সোশ্যাল ক্রিয়েট করে যে মেয়েদের এইটা পড়তে হবে, সমাজ সৃষ্টি করে ছেলেদের এইটা পড়তে হবে, একটা ছেলে সালোয়ার কামিজ পরতে পারবে না, একটা মেয়ে পাঞ্জাবি পরতে পারবে না, একটা অনেক ধরনের এরকম যে সোসাইটি ক্রিয়েট করছে না। তারপর হচ্ছে যে অনেক ধরনের রয়েছে। তো এইটা হচ্ছে এক একটা জেন্ডার বলা হয় এইটাকে ধরে। যখন আমি একটা ছেলেকে, একটা লোককে, একটা মানুষকে দেখলাম সে পাঞ্জাবি পরছে, তার জেন্ডার কি মেল, কারণ সে পাঞ্জাবি পরছে। এটা সোসাইটি ক্রিয়েট করছে যে মেয়ে পাঞ্জাবি পরতে পারবে না, কিন্তু পরলে ক্ষতি হবে, হবে তো না। তো এই যে পার্থক্য, এটা কিন্তু সোসাইটি ক্রিয়েট করে, তো এটাকে সমাজ ক্রিয়েট করে জেন্ডারটা। আর সেক্সটা ক্রিয়েট করে তোমাদের বায়োলজি। বায়োলজি কীরকম হবে এটা কিন্তু তোমাদের আল্লাহই জানে ভালো, যে কে কী হবে, কীরকম কি লিঙ্গের হবে। তো জেন্ডার আর সেক্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে মূলত এই। তো জেন্ডারটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি। সো সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, তাহলে জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের সামাজিক পার্থক্য, মানসিক না, জৈবিক লৈঙ্গিক না। লৈঙ্গিকটা তো আমরা দেখলাম, এটা হচ্ছে সামাজিক পার্থক্য। তাছাড়া করে তোমরা বুঝেছো। তো 22 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 22 নম্বর হচ্ছে E8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য তুলে হলো এরা কি? এশীয় দেশ, ইউরোপীয় দেশ, পরিবেশ দূষণকারী দেশ, উন্নয়নশীল দেশ। এই যে E8, G8, তারপর হচ্ছে যে এই দেশগুলো রয়েছে না, আসিয়ান, তারপর হচ্ছে তোমার আর কি শার্ক রয়েছে, এই জায়গাগুলো থেকে তো এই প্রশ্নটা এসেছে। শুধু এই জায়গা না, শুধু এই জায়গার বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য থেকে এসেছে। তার মানে তুমি যদি এই টপিকগুলো পড়তে যাও, তাহলে কিন্তু তোমার এই বৈশিষ্ট্যগুলোও পড়তে হবে, যাতে করে তোমাদের এরকম প্রশ্ন আসলে উত্তর দিতে পারবা। তো এটা উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ, ব্যাস সিম্পল। তো তোমরা এগুলো পড়বা। এবার হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধের হেল্পলাইন কোনটি? দেখছো কোন জায়গা থেকে আসতে পারে প্রশ্ন, মানে একটা হেল্পলাইন সরকারি, সেটা থেকে আসতে পারে। 109 103 999 333, এটা জাস্ট সরাসরি আমরা জানি। বাংলাদেশে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স হচ্ছে 18, ছেলেদের হচ্ছে 21। 21 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারিনি, খারাপ লাগে। যাই হোক, তাই উক্ত বয়সের আগে বিয়ে হলে তাকে শিশু বিবাহ বা বাল্য বিবাহ বলে। তবে সম্প্রতি 2017 সালে বাল্যবিবাহ নিরোধক বিল পাশের মাধ্যমে বিশেষ ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে 18 বছর নিচে বিয়ের অনুমতি দেওয়া হয়। এটা দেওয়া হয় 18 বছর নিচে, দেওয়া হয় 16 বছরে দেওয়া হয়, কিন্তু যদি উভয় পরিবারের সম্মতি থাকে, খুব জোর করে সম্মতি থাকে। বাংলাদেশের জরুরি সেবা হেল্পলাইন, সরকারি তথ্য সেবা হচ্ছে 333, জরুরি সেবা 999, নারী ও শিশু নির্যাতন 109, দুদক 106, দুর্যোগের আগাম বার্তা 1090, মানে 1090, প্যাচ লেগে যায় আমার। তো 109 হচ্ছে সঠিক উত্তর। তো আশেপাশে যদি দেখো কোনো মেয়েকে বিয়ে দিয়ে দিতেছে 18 বছরের নিচে পরিবারের ইয়া ছাড়া, তাহলে তোমরা অবশ্যই একটা কল দিয়ে দিবা 110-তে, কোনো ব্যালেন্স লাগবে না, ঠিক আছে? ফোন দিয়ে এই জাতীয় সেবাটা তোমরা করবা। তবে আমার যদি সুযোগ থাকতো আমি এখনই বিয়ে করে ফেলতাম। আচ্ছা যাই হোক, সেটা ম্যাটার না। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা তারপরে 24 নম্বর হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। যে আন্দোলনের স্লোগান, এটা প্রোগান দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্লোগান। লাইনটা কত সুন্দর দেখছো। এটা হচ্ছে মুসলমানদের কুসংস্কার থেকে মুক্ত হয়ে যুক্তি ও জ্ঞানের রাজ্যে আহ্বান করার লক্ষ্যে 1926 সালে কয়েকজন আলোচিত মানুষের উদ্যোগে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। এই সমাজ তাদের মুখপত্র হিসেবে শিখা নামে যে পত্রিকা, সেটার মধ্যে কিন্তু এটা থাকতো সবসময়। পত্রিকার সংখ্যা লেখা থাকতো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই সমাজের কার্যক্রম। তো এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন যেটা ছিল সেটার। তো বাংলাদেশের এই যে ব্যাপারগুলো ছিল, এগুলো একটু পড়বা, তাহলে তুমি পেয়ে যাবা। তারপর দেখি, তারপর হচ্ছে 25 নাম্বার, বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হয় কোনটা?
মানে যে আন্দোলনে প্রথম ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন বলা হয় যেটাকে। একটু কমন দেখছি, কমেন্ট কেউই করনি। আচ্ছা, যারা শেয়ার করনি এখনই শেয়ার করো, নতুন যারা জয়েন করেছো একটু শেয়ার করো। ওকে, ওই জীবন ও বৃক্ষ বলে দিয়েছে মায়া খাতুন, ওইখানেও কিন্তু এটা বলা হয়েছে। হ্যাঁ, বাংলা থেকেও তোমাদের জিকেতে প্রশ্ন আসে, তার মানে যারা বাংলাও পড়বা জিকেও পারবা। আচ্ছা, বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোনটা? সিপাহী বিদ্রোহ, এটা হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ আন্দোলন। সিপাহী বিদ্রোহ এটা একটা মজার একটা কাহিনী রয়েছে, ওই যে তোমার বন্দুকের যে টোটায় থাকে না, ওইখানে শূকরের রক্ত তোমার মিশিয়ে দিয়েছে, এটা মুসলমানদের খেপিয়ে দেওয়া হয়েছিল একটু মিথ্যা বলে, এই টাইপের কিছু ঘটনা আছে, তো একটু দেখবা। সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ 1857 সালে 10 মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের একটি বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, 1858 সালে গণঅভ্যুত্থান নামে অভিহিত করা হয়। তো এটা একটু দেখবা। তো তোমাদের এই যে ফরাজি আন্দোলন, ফকির সন্ন্যাসী, নীল বিদ্রোহ, যেগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের আগে 48-এর আগের ঘটনা, ওইগুলো থেকে প্রশ্ন আসে। তো এটা একটু দেখবা। কে কোনটা নেতৃত্বে ছিলেন, বাশার কেল্লা কে করেছেন, তারপর হচ্ছে যে ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন। তো এই যে এগুলো কিন্তু তোমরা অনেকেই পড়েছো এবং জানো, তো তারপরও তোমাদের আরেকবার পড়ে যেতে হবে, এখান থেকে একটা প্রশ্ন কমন পড়তে পারে। 26, 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ এবং কে? একজন নাম বলে দিয়েছে, আরেকজন কে, তার সাথে কে পেয়েছে এখানে উত্তর দেওয়া হয়েছে, তারপর তাদের একটু দেখি, আমরা দেখলে বোধহয় ভালো হবে কারা সেই যারা নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে। তো এই দুইজন ব্যক্তি হচ্ছে নাদিয়া মুরাদ, আরেকজন এই যে তিনি রয়েছেন, তো এই দুইজন তারাই কিন্তু সেই ব্যক্তি যারা শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এখন প্রশ্ন হলো কেন পাইছে, তো আমরা দেখবো কেন পাইছে। তো মেন কথা হচ্ছে তোমাদের নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, ম্যাগাসেসে পুরস্কার, যেই পুরস্কারই থাকুক ওইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। আমার আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে এই টপিকটা, যে পুরস্কার বিভিন্ন থেকে, তার মধ্যে নোবেল পুরস্কারটা মেইন, এটা একটু পড়বা ঢাবির জন্য। হ্যাঁ, নোবেল পুরস্কার কারা পাইছে এই বছর বা এই সেই। ডেনিস মুকেনজিরি মুকওয়েগি কঙ্গোর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তিনি বুকাভুতে পেনজি হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি বিদ্রোহী বাহিনী কর্তৃক ধর্ষণের শিকারে নারীদের চিকিৎসা দিয়ে থাকেন। 18 সালে তিনি এবং নাদিয়া মুরাদ যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সশস্ত্র সংঘাত বন্ধে তারা প্রতিষ্ঠার কারণে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তো এরকমে একটু দেখবা, শুধু শান্তিতে না, তারপর বিভিন্ন জায়গায় রয়েছে, অর্থনীতিতে, সাহিত্যে, এগুলো একটু দেখবা, এইবারেরটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। তারপর 27 নম্বর প্রশ্ন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষস্থানকারী দেশকে, মানব উন্নয়ন সূচকে শীর্ষস্থানকারী দেশকে, এটা কোন সালের বা কোন এগুলো বলে দেয় সাধারণত। তো এটা হচ্ছে তোমার নরওয়ে। নরওয়ে কেন উন্নত? বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির এই সূচকে কিন্তু এটা আসলে নির্ণয় করা হয়। এখানে বিভিন্ন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে মানব উন্নয়নের মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশসমূহের ক্রমানুসারে সাজানো হয় এবং অনেক ভালো মানব উন্নয়ন, মাঝারি মানব উন্নয়ন, নিম্ন মানব উন্নয়ন এইভাবে ভাগ করা হয়। বাংলাদেশ কোন ধাপে আছে আমি জানি না, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি জানি কয়, মুনাজাত ধর। ঠিক আছে, 2019 সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে শীর্ষে রয়েছে নরওয়ে। এটা হচ্ছে 19 সালে। 20 সালে কে আসলো, 21 সালে কে আসলো, একটু খেয়াল করবা, এই সূচক থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমি আজকে বলেছি বিভিন্ন তোমার বলেছি যে বিভিন্ন পূর্ণরূপ, তারপর মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে তোমার কি মুক্তিযুদ্ধ বলেছি, তারপর হচ্ছে তোমার এই বিভিন্ন সূচক, তারপর হচ্ছে তোমার আইসিটি, এই টপিকগুলো যেগুলো বলেছি এগুলো থেকে কিন্তু এইবারও আসতে পারে, একটু খেয়াল করবা। এটা একটা। তারপর হচ্ছে ঐতিহাসিক কারবালা অবস্থিত কোথায়, আমি একটু বলেছি যে ঐতিহাসিক বিভিন্ন স্থান থেকে আসে, একটু আমি জানলাম যে মিউজিয়ামটা সম্পর্কে, অ্যাশমোলিয়ান মিউজিয়াম। তো এই যে কারবালার চিত্রটা একটু দেখি, তো এটা আমাদের ইসলামিক যে চেতনা সেটার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই হচ্ছে কারবালার যে ময়দান, এইটা হচ্ছে সেই দ্য ময়দান অফ কারবালা। তোমরা অনেকে মিউজিয়ামটা দেখোনি, অ্যাশমোলিয়ান, আমরা একটু দেখি, অক্সফোর্ডে অবস্থিত। এই সেই মিউজিয়ামটা একটু দেখলাম, দেখানো হয়নি ওই সময়, একটু দেখলাম। তো চলো আমরা দেখি কারবালাতে কি বলা হয়েছে। কারবালা রয়েছে তোমার ইরাকে। কারবালা যুদ্ধ ইসলামিক পঞ্জিকা অনুসারে 10 মুহররম 61 হিজরি মোতাবেক 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দ বর্তমানে ইরাকের কারবালা নামক প্রান্তরে সংঘটিত হয়েছে। মূল কথা হচ্ছে যে এই জায়গাটা কোথায়, কারবালা জায়গাটা কোথায়, এরকমভাবে অনেক, সেটা হোক ইসলামিক চেতনার, সেটা হোক অনেক যুদ্ধে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সব আসতে পারে। সো তোমরা একটু খেয়াল করবা, হ্যাঁ, বিস্তারিত জানার চেষ্টা করবা, এবং এই যে ব্যাখ্যাগুলো বিশেষ করে যারা ডিউনিটে রয়েছে তাদের জন্য বেশি কাজে লাগতে পারে।
তো এই ছিল আমাদের মনে হয় প্রশ্ন। তোমাদের এইবার যারা বিউনিট রয়েছে তাদের 30টা প্রশ্ন আসবে জিকের জন্য, 30টাতে 1 মার্ক করে থাকবে, 1 মার্ক করে 30 মার্কের। সুতরাং বুঝতেই পারছো প্রশ্নটা হবে আন্তর্জাতিক বা বাংলাদেশ অংশ থেকে, সাম্প্রতিক অংশ থেকে। সো এইসব মিলিয়ে তোমাদেরকে যা করতে হবে, এক হচ্ছে যে তোমাদের মুখস্থের যে টপিকগুলো যেগুলো চেঞ্জ হয় না সেগুলো পড়ে ফেলতে হবে, তারপর সাম্প্রতিকগুলো পড়ে ফেলতে হবে, বাংলাদেশ অংশের যে যে টপিকগুলো আমি কমন বললাম সেগুলো পড়বা, পাশাপাশি ভালো করে পড়বা, হ্যাঁ। কারণ জিকেটা হচ্ছে তোমার জন্য অনেক মেইন। ঢাবিতে তোমার সিরিয়ালটা আগায় রাখবে, বেশি নাম্বার পেলে সিরিয়ালটা অনেক আগায় রাখবে, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। বাংলাতে পাস করতে হবে, ইংরেজিতে পাস করলে হবে, কিন্তু জিকেতে যে ভালো করবে সে সিরিয়াল আগে থাকবে। আগে থাকলে তার কী কী সুবিধা আমি লাইভে অনেকবার বলেছি, লাইভ ক্লাসে। আচ্ছা, তোমরা যারা এতক্ষণ আমাদের দেখছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সামনে কিন্তু এরকমভাবে আমরা 19, তারপর 18, 17 এরকম করে কিন্তু আমরা কি করব, সবগুলো কোয়েশ্চেন সলভ আমরা করব। তোমাদের মহসিন ভাইয়া, তোমাদের উজ্জ্বল স্যার, তারপর আমরা চেষ্টা করব এগুলো কমপ্লিট করার জন্য। তো তোমরা যারা এই 3টা ভালো লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবা, পেজটাতে একটু হেল্প করবে যাতে পেজটা গ্রো করে, আমরা সবাই মিলে আরও বেশি মানুষ নিয়ে, আরও বেশি জনগণ নিয়ে আমরা আরও বেশি ভালো করে এই কাজগুলো করতে পারি। তোমরা আমাদের হেল্প করবা এবং তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবা। চলো, আমাদের তো প্রশ্ন সলভ হয়ে গেল। পরবর্তীতে হয়তো তোমাদের বাংলা ইংলিশ নিয়ে আসবে, হয়তো 18 সালেরটা, সেটা আবার আসবে, জানিয়ে দেওয়া হবে। তার আগে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি, কার কী খবর, জিকে নিয়ে কী কী সমস্যায় ভুগছো এবং প্রস্তুতি নিয়ে কী কী সমস্যায় ভুগছো একটু জানাও। ও ভাই, কাপড়টা মিলে নাই। আরে ভাই, সে কি কাজ করছে এটা ইম্পর্টেন্ট, সে নোবেল পাইছে, কাপড় মিলানোর দরকার আছে? ওরে দুষ্ট, ভালো হয়ে যাও মাসুদ। নেক্সট ক্লাস কবে ভাইয়া? নেক্সট ক্লাস থাকবে শীঘ্রই, আমাদের এই পেজটাতে জানিয়ে দেওয়া হবে। ফলো দিয়ে রাখো, লাইক দিয়ে রাখো, বন্ধুদের ইনভাইট দিয়ে দাও, তাহলে তোমরা পেয়ে যাবা। এবং প্রতিদিনই থাকবে, রুটিন দেওয়া আছে এই পেজেই, দেখবা প্রতিদিনই থাকবে ইনশাল্লাহ, যাতে আমরা পরীক্ষার আগে একবার মোটামুটি এগুলো সলভ হয়ে যায়। যদি কমন পড়ে একটা ব্যাপার, একটা যদি কীভাবে প্রশ্নটা হয় এটা বুঝাই দেওয়ার জন্য কিন্তু আমরা ভার্সিটি কোয়েশ্চেন সলভ এই সেগমেন্টটা এই পেজে নিয়ে এসেছি। তো তোমরা সবাই ঢাবিতে চান্স পাও, এটা চাই, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। সবাই কোনো ভুল করবে না, আশা করি কীভাবে সলভ করতে বলছি এইভাবে সলভ করবা, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা। আজকে অনেক কথা বলছি, আমার গলাটা শুকায় গেছে, আজকে আমরা কথা বৃদ্ধি না করি। তো লাইভ শেয়ার করবা, পেজের সাথে থাকবা, সবাইকে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ও আরেকটা ব্যাপার, অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাইয়া কোন প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে আপনি এটি সলভ করলেন, এত সুন্দর করে ব্যাখ্যা সহ ছিল, সেটা হচ্ছে অরবিট প্রশ্ন ব্যাংক। তোমরা ওইটা একটু দেখতে পারো, ওইটা দেখলে তোমাদের হয়তো আর সুবিধা হবে, ঠিক আছে? একটু কমেন্ট পড়ছি, তারপর আমি আবার ফিরে যাব। ও আরেকটা ব্যাপার হচ্ছে, যারা তোমার আমি কথা বলে শেষ করে নিই, তারপর একটু কমেন্ট দেখবো। সেটা হচ্ছে যারা লাইভের বাইরেও চাও যে না ভাই আপনার সাথে আরও কিছু সমস্যা সলভ করতে চাই, কিছু প্রশ্ন জানার আছে সেগুলো সলভ করতে চাই, তারা চাইলে আমার পেজে নক দিতে পারো। আমার পেজের নাম আমি দিয়ে দিচ্ছি এখানে। তো ওই পেজের নামটা দিয়ে দিলাম। তো পেজের নামটা খুবই অদ্ভুত একটা নাম। কোথায় রে, কই গেলি? আচ্ছা, পেজের নামটা দিয়ে দিচ্ছি, যে তোমরা চাইলে নক করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু তোমাদের ফ্রিতে ভোকাবুলারি শিখাই। ফ্রিতে যদি ভোকাবুলারি শিখতে চাও, ফ্রিতে যদি তোমরা তাহলে হচ্ছে আমার পেজের নাম দিলাম, এই পেজে তোমরা নক করবা। এই পেজে নক করা আমি একটু লিখে দিচ্ছি। আমি কমেন্টে দিয়ে দিয়েছি যে আমার পেজের নাম, সেটাতে নক করে তোমরা ফ্রিতে ভোকাবুলারি শিখতে পারো, এখনই নক করবা। আর কোনো ঝামেলা থাকলে জানাবা। ওকে স্যার, আমি পড়তে বসলে চোখে দেখি না, এডুকেশন থেকে কমেন্ট করা হয়েছে। চোখ বন্ধ করে পড়তে হবে এখন, আসলে শ্বাস দম ফেলারও সময় নাই, চোখ খুলেও পড়ার সময় নাই, এখন দৌড়াতে হবে। ওকে, তো আমি পেজের নাম দিয়ে দিচ্ছি, যারা ফ্রিতে ভোকাবুলারি শিখতে চাও সেখানে জয়েন করবা। টিল দেন ভালো থাকো, দেখা হবে কালকে ইনশাল্লাহ।